গল্প অর্ধাঙ্গিনী। লেখনীতে মৌসুমী আক্তার। পঞ্চম পর্ব। সকাল থেকে দুপুর গোড়াল পুষ্প একনাগারে কেঁদেই যাচ্ছে। আর বিরতিহীনভাবে রাজনকে কল করে যাচ্ছে। অথচ রাজন ফোন তুলছে না। রাজন যতক্ষণ ফোন তুলছে না পুষ্পতার দুশ্চিন্তা যেন আরও ভারী হয়ে আসছে। পূর্ণতা পুষ্পকে বুঝাচ্ছে কিন্তু পুষ্প কিছুই বুঝতে চাইছে না। পূজা খাটে বসে পা দুলাচ্ছে আর রিল্যাক্স মুডে বলছে, পুষ্পদি তুমি এত কাঁদছো কেন বলো তো? পুষ্পকান্না মিশ্রিত কণ্ঠে বলল, তুই হলে কি করতি? বাড়িতে বলতাম আমার রিলেশন আছে। মেনে না নিলে সোজা তার হাত ধরে পালিয়ে যেতাম। এত চোখের পানি খোয়ানোর মাঝে আমি বাপু নেই। পূর্ণতা বলল, দেখলে আপু, পূজার মাথায় যে বুদ্ধি আছে তোমার মাথায় সে বুদ্ধিও নেই। তুমি পালিয়ে যেও রাজন ভাইয়ার সাথে। ঝামেলা শেষ। আমি আর পূজা তোমাকে বাড়ির গেট পার করে দিব। বললেই কি সব সহজে হয়ে যাবে? আরে হবে আপু। আমি আছি না। এরই মাঝে পুষ্পের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভাসছে রাজনের নাম্বার। পুষ্প তড়িঘড়ি করে ফোন রিসিভ করে বলল, কোথায় তুমি? সারাদিন কোথায় ছিলে? কতবার ফোন দিয়েছি, কেন ফোন তুলছিলে না? রাজন স্মিথ হেসে বলল, আমার পাগলি এভাবে কাঁদলে হৃদয়পুরে যন্ত্রণাদায়ক অনুভূতির ঝড় ওঠে। পাগলিটা কি সে কথা জানে না? পুষ্পর কান্না তীব্রতর হল। সে কাঁদতে কাঁদতে বলল, ফোন তুলছিলে না কেন তুমি রাজন? একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলাম জানো। আমি এক্ষুনি তোমার সাথে দেখা করতে চাই। এক্ষুনি। রাজন অনুমান করল পুষ্পের অস্থিরতার কারণ। জেনেও বলল, এত অস্থির কেন লাগছে তোমাকে পুষ্পতা? তুমি এখনই দেখা করো, আমি সব বলছি তোমাকে। রাজন একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তোমাদের বাড়ির পাশের পার্কে এসো। আমি বসে আছি তোমার জন্য। পুষ্প কোনো রকম গায়ে ওড়নাটা জড়িয়ে ছুটল। কোনো হিতাহিত গান নেই পুষ্পের মাঝে। পরে কি মরে কিছুর হুঁশ নেই। পুষ্পকে ওভাবে ছুটতে দেখে পূর্ণতা বলল, পূজা যা তো। আপুর সাথে যা। পূজাও পুষ্পর সাথে ছুটল। বাড়ি থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। পুষ্প কাঁদতে কাঁদতে পার্কের দিকে ছুটল। পুষ্পর যেন পথই ফুরাচ্ছে না। যেন দীর্ঘকালের পথ অতিক্রম করছে। আসলে অপেক্ষার প্রহর শেষ হতে চায় না। পথের দূরত্ব যেন বেড়ে যায়। পূজা পুষ্পর সাথে হেঁটে পারছে না। অবশেষে পুষ্প পার্কে পৌঁছাল। পার্কে ভর দুপুরে তেমন কেউ নেই। গেটেই কৃষ্ণ দাঁড়িয়ে আছে। রাজন ছাউনি দেওয়া একটা জায়গায় বসে আছে। পুষ্পকে প্রবেশ করতে দেখে রাজন উঠে দাঁড়াল। পুষ্প ঝড়ের গতিতে ছুটে গিয়ে রাজনকে জড়িয়ে ধরল। থর থর করে কাঁপছে পুষ্প। তার হুঁশক জ্ঞান নেই। এর আগে পরে পুষ্প কখনো রাজনকে জড়িয়ে ধরেনি। রাজনকে শক্তভাবে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। পুষ্পের কান্না রাজনকে দহনের আগুনের পোড়াচ্ছে। রাজন পুষ্পকে শক্তভাবে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে পাগলি? এভাবে কাঁদে না প্লিজ। কষ্ট হচ্ছে আমার। রাজন, আমাকে নিয়ে দূরে কোথায় পালিয়ে চলো প্লিজ। বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে। আমি এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসছি। আমি আর বাড়ি ফিরব না। আমাকে তোমার সাথে নিয়ে চলো। তুমি আমাকে ফিরিয়ে দিও না রাজন। তুমি ফিরিয়ে দিলে আমি মরে যাব। রাজন বুঝতে পেরেছে ঘটনা কি ঘটেছে। নিশ্চয়ই প্রভাত কাউকে কিছু জানায়নি। রাজনের অনুমান সত্য হল। রাজন পুষ্পকে ছাউনির নিচে বসাল। নিজেও পুষ্পের পাশে বসল। পুষ্পের চোখ দুটো যেন লাল টকটকে হয়ে গিয়েছে। কি পরিমাণ অশ্রু বিসর্জন দিয়েছে মেয়েটা তার কোনো হিসাব নেই। রাজন পুষ্পের হাত দুটো নিজের হাতের মুঠোয় শক্তভাবে ধরে বলল, আমার সাথে পালিয়ে গেলে, আমার বাড়িতে গেলে তুমি কি মানিয়ে নিতে পারবে? পুষ্প অস্থির কণ্ঠে বলল,
তুমি থাকলে আমি সব পারব। ভেবে দেখো পুষ্প, আমি কিন্তু গরিব। চৌধুরীদের মতো এত সম্পত্তি আমার নেই। অত বিলাসবহুল জীবন দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। আমার কোনো সম্পত্তি লাগবে না, কোনো বিলাসিতা লাগবে না। তুমি গাছতলায় থাকলেও আমি থাকতে পারব। তোমাকে গহনা দিতে পারবো না এখন, কারণ আমি গরিব। আমার গহনা লাগবে না, কিচ্ছু লাগবে না। রাজন পুষ্পের ভেতরে তার প্রতি এত বেশি ভালোবাসা দেখে বাকরুদ্ধ হল। সে যে পুষ্পকে কি বলবে বুঝে উঠতে পারছে না। চোখ দুটোতে পানি টলমলে করে উঠল। ইচ্ছে হচ্ছে পুষ্পকে বুকের ভেতরে পুরে রাখতে। এত ভালোবাসা পুষ্পের মাঝে ছিল রাজন আগে টের পায়নি। রাজন ছলছলে চোখে পুষ্পের দিকে তাকিয়ে বলল, জানো তোমার এত ভালোবাসার প্রতিদান আমি কিভাবে দিব বলতো? বিনিময়ে কি দেওয়া যায় বলতো? ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ছাড়া আর কি দিবে তুমি? আমার শুধু ভালোবাসার অভাব রাজন। আমায় ক্ষমা করো পুষ্প। আমি তোমায় সত্য বলিনি। পুষ্প কৌতূহলী হয়ে প্রশ্ন করল, কোন সত্য? রাজন দুঃখী দুঃখী কণ্ঠে বলল, আমি আসলে একজন জেলের ছেলে পুষ্প। জন্ম জেলে পাড়ায়। তুমি কি মেনে নিতে পারবে আমায়? পারবে একজন জেলের ছেলেকে মেনে নিতে? এসব কথা পুষ্পকে বিন্দুমাত্র চমকাল না। সে কি সুন্দর বলে দিল, তুমি নিজে জেলে হলেও আমার আপত্তি নেই। রাজন গোল চোখে পুষ্পের দিকে তাকিয়ে বলল, আমি ফায়েক হোসেনের ছেলে। পুষ্প এবার চমকাল। চোখ দুটো ছানাবড়া হল। অবাক হলে বলল, কি বললে? ঠিক বলেছি, উনি আমার পিতা। পুষ্প সত্যিই ভীষণ অবাক হল। ফায়েক চাচাকে দীর্ঘদিন ধরে সে চিনে। রাজন কিনা তারই ছেলে। পুষ্প বিস্ময় ভরা চাহনি নিয়ে বলল, এতদিন বলনি কেন? ভয়? যদি ছেড়ে যাও? আমি তোমার অর্ধাঙ্গী হতে চাই রাজন। 7 জন্মেও তোমাকে ছাড়তে পারব না। মৃত্যু ছাড়া আমাকে কেউ তোমার থেকে আলাদা করতে পারবে না। তুমি কে এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমাকে নিয়ে পালিয়ে চলো প্লিজ। রাজন আবারও মুগ্ধ হল। পুষ্পের ভালোবাসার গভীরতা দেখছে আর মুগ্ধতার মাত্রা বাড়ছে। আবার ও প্রশ্ন করল, তুমি কি আমার কুঁড়েঘরে গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারবে পুষ্পতা? ভীষণ দুশ্চিন্তা হচ্ছে আমার। তোমাকে তো আমি রানী বানিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু কি হয়েছে রাজন? মা চাইছে তুমি যেন মা বাবার সাথে জেলে পাড়াতে থাকো। আমি জানি তুমি পারবে না। আমিও চাই না তুমি ওখানে থাকো। আবার মা বাবাকেও কষ্ট দিতে চাই না। কে বলেছে পারবো না? আমি পারব। রাজন চোখের এক ফোঁটা নোনাজল ছেড়ে দিয়ে বলল, আমাকে তুমি এত ভালোবাসো, আমার জন্য রাজপ্রসাদ ছেড়ে কুঁড়ে ঘরে নেমে আসবে? তুমি আমার রাজা রাজন, আমার রাজপ্রসাদ ও তুমি। মায়ের রাগটা একটু কমুক। তোমাকে 2-4 মাসের মাঝে আমি শহরে নিয়ে যাব। কথা দিচ্ছি, শহরে সুন্দর একটা বাড়ি করে দিব তোমায়। তুমি রানীর মতো একগোছা চাবি আঁচলে বেঁধে ঘুরবে। পুষ্প কাঁদতে কাঁদতে বলল, এত সব তো লাগবে না আমার রাজন। শুধু তুমি হলেই হবে আমার। রাজন পুষ্পর কান্না দেখে বলল, একটা গুড নিউজ শুনবে। কি? প্রভাত ভাই আমার সাথে তোমার বিয়ে ঠিক করেছে। চিন্তা করো না, আগামীকালই আমাদের গায়ে হলুদ। পৃথিবীর সমস্ত দুঃখ এক নিমিষেই হাওয়া হয়ে গেল। মুহূর্তের মাঝে কান্নারত চোখ মুখটা চকচক করে উঠল। খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, কি বললে? ইয়েস ম্যাডাম। এখন ছাড়ো, পরশু বিয়ে আমাদের। তখন না হয় শক্ত করে ধরো। ভাইয়া আমাকে বলল না কেন? বললে কি আর সারপ্রাইজটা পেতে? সবাই আমার সাথে মজা নিল। চলো তোমাকে পৌঁছে দিই। পূজা এসছে সাথে, ওর সাথেই যেতে পারবো। রাজন আঙুল দিয়ে দূরে দেখিয়ে বলল,
ওই দেখো, পুষ্প বলল। কি? পূজা আর কৃষ্ণ। পুষ্প হেসে দিল। দূরেই কৃষ্ণ আর পূজা দাঁড়িয়ে আছে। দুজনে আইসক্রিম খাচ্ছে। কি প্রাণবন্ত লাগছে দুজনকে। ওয়াসেল এমনি ব্যবসায়িক ঝামেলায় আছে। কি যেন একটা সমস্যা হয়েছে। সেসব নিয়ে বিরক্ত। এরই মাঝে লরভাত আবার কি শুরু করল। ডাইনিং বসে অপেক্ষা করছে প্রভাতের ফিরে আসার জন্য। দুপুরে প্রভাত বাড়িতে ফিরল। হাতে একটা ব্যাগ নিয়ে উপরে উঠছিল। তখন ওয়াসেল ডেকে বলল, প্রভাত দাঁড়াও। প্রভাতের পা দুটো থেমে গেলে বলল, হ্যাঁ বাবা বলো। কোথায় গিয়েছিলে? কি করতে চাইছো তুমি? ও হ্যাঁ, আমি বলতাম এ ব্যাপারে তোমাকে। ফায়েক চাচার ছেলে এসআই রাজন। ওর সাথেই পুষ্পর বিয়ে ঠিক করেছি। ওয়াসেলের মাথায় বজ্রপাত হলো ফায়েকের নাম শুনে। সে চমকে উঠে বলল, কি বললে জেলে ফায়েক? উনি তোমার বিয়াই হব। জেলে বলো না। আমি কিছুতেই আমার মেয়ের সাথে ওই জেলের ছেলের বিয়ে দিব না। বিয়ের দিন তারিখ সব অলরেডি ফাইনাল। ক্যান্সেল করে দেও। তোমার যদি এ বিয়েতে আপত্তি থাকে এ কদিন দেশের বাহির হতে ঘুরে এসো বাবা। বিয়ে হবে। আমার সাথে টক্কর দিতে আসলে কি পারবা তুমি? ভেবে এগিও। প্রভাত এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। একদমই ঠিক হচ্ছে। আমার মেয়ে কিছুতেই এই বিয়ে মেনে নিবে না। তোমার মেয়ে এই রাজনকে পছন্দ করে। মেয়ে পছন্দ করলেও আমি মানব না। ভয় পাচ্ছ কেন? জামাই পুলিশ অফিসার হবে। এ বাড়িতে ঘন ঘন যাতায়াত হবে। কুকর্ম কম করতে পারবা সেই ভয়। বাজে কথা বলো না। ফায়েক চাচার সাথে আর জেলের মতো আচরণ করো না। উনার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হবে। অনেক কষ্টে বিয়েতে রাজি বানিয়েছি। ফায়েককে আবার কষ্টে রাজি বানানো লাগে? হ্যাঁ। ঠিক আছে, রাজন আর পুষ্পকে বড় কোনো শহরে বাড়ি করে দাও। পুষ্প জেলে পাড়াতেই থাকবে। বিয়ে হবে ভালো কথা। তাই বলে জেলে পাড়ায় থাকবে কেন? ছেলে তো চাকরি করে, তার কাছে গিয়ে থাকবে। রাজনের মায়ের শর্ত এটা। ওদের আবার শর্ত, ওরা আবার মানুষ। এখানেই সমস্যা তোমাদের। প্রভাত নিজের কক্ষে প্রবেশ করল। রুমে ঢুকেই গায়ের পাঞ্জাবি খুলল। পূর্ণতা এক গ্লাস পানি ঢেলে প্রভাতকে এগিয়ে দিয়ে বলল, আমাকে বললেন না কেন? বললে কি হতো? আপনাকে ভুল বুঝতাম না। এখন কি ভুলগুলো ফুল হয়ে গেল? তা বলতে পারেন। পানিটা খেয়ে নিন। প্রভাত হাত দিয়ে গ্লাস না নিয়ে ওষ্ঠ এগিয়ে দিল। অনায়াসে পূর্ণতার হাত থেকে পানিটা খেয়ে নিয়ে বলল, কপালের ঘামটা মুছে দেও। পূর্ণতা প্রভাতের কপালের বিন্দু বিন্দু ঘাম নিজের ওড়না দিয়ে মুছে দিল। প্রভাত তাকিয়ে দেখছে বউ বউ রূপে পূর্ণতা যেন আরো বেশিই পূর্ণ। প্রভাতের পরনে জিন্স। খালি গায়ে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। হাতের ব্যাগটা পূর্ণতাকে খুলতে বলল। পূর্ণতা ব্যাগ না খুলেই জিজ্ঞেস করল, ব্যাগে কি? খুলে দেখো। বললে কি হয়? সারপ্রাইজ নষ্ট হয়। পূর্ণতা ব্যাগটা খুলে দেখল। হলুদ জর্জেট লেহেঙ্গা, সাথে ম্যাচিং গহনা। পূর্ণতা কিছু বলার আগেই প্রভাত পূর্ণতার হাত ধরে টেনে বিছানায় তার পাশে শুইয়ে দিয়ে বলল, পুষ্পের গায়ে হলুদে তুমি পড়বে। পুষ্প লজ্জামিশ্রিত কণ্ঠে বলল, ড্রেসটা সুন্দর হয়েছে। আরও একটা জিনিস দেখায়। কি? প্রভাত ফোন থেকে একটা বাড়ির ছবি বের করে বলল, দেখো তো বাড়ির ডিজাইন কেমন। কি করবেন? তাজমহল গড়তে চাই। আচ্ছা তাই না? হ্যাঁ, তাজমহলের রানী পূর্ণতা পায়ে আলতা নূপুর পরে ঘুরবে আর বলবে এই তাজমহল আমার। তখনই প্রভাতের মনে পড়ল সে তো একজোড়া নূপুরও এনেছে। প্রভাত চট করে শোয়া থেকে উঠে বসল। প্যান্টের পকেট থেকে টিস্যু দিয়ে মোড়ানো নূপুর জোড়া বের করল। প্রভাতকে উঠতে দেখেই পূর্ণতাও উঠার জন্য কেবলই ঘাড় উঁচু করল।
তখনই প্রভাত বলল, উহু, তুমি উঠো না পূর্ণ। কণ্ঠে কেমন নেশালো মিশ্রণ। পূর্ণতা শুয়ে পড়ল। প্রভাত বিছানা ছেড়ে নামল। পূর্ণতার পায়ের কাছে গিয়ে বসল। সাদা রঙের টিস্যু থেকে রূপার নূপুর জোড়া হাতে নিল। পূর্ণতার সুন্দর পাজোরার দিকে এক নজরে তাকিয়ে রইল প্রভাত। প্রভাতের কাছে মনে হচ্ছে সৃষ্টিকর্তা এই এক জোড়া পাই বিশেষ সুন্দর আর আকর্ষণীয় ভাবে সৃষ্টি করেছেন। না হলে এত সুন্দর হবে তার পা জোড়া। প্রভাত অনায়াসে তার ঠোঁট জোড়া পূর্ণতার পায়ে নামিয়ে এনে মৃদু স্পর্শের একনাগারে কতগুলা চুম্বন অঙ্কন করে বলল, এত সুন্দর কেন তোমার পা? প্রভাতের ঠোঁটের আলতো ছোঁয়ায় পূর্ণতা পা সরিয়ে ফেলল। শির শির করে উঠল পায়ে রতালু থেকে সর্বাঙ্গ। সামান্য একটু স্পর্শে তার সমস্ত শরীর শির শির করতে থাকল। লোপকূপ সব দাঁড়িয়ে গেল। একটা শীতল অনুভূতি হচ্ছে সমস্ত শরীরে। প্রভাত পূর্ণতার অনুভূতি টের পেল। একমাত্র প্রিয় পুরুষ বা প্রিয় নারীর স্পর্শ পেলেই তো ঘুমন্ত অনুভূতিরা জাগ্রত হয়। প্রভাতের মুখমণ্ডলে কেমন যেন বিশ্বজয়ের হাসি। সে স্মিত হাসছে। নূপুর জোড়া পূর্ণতার পায়ে খুব যত্নের সাথে পরিয়ে দিয়ে বললে না কেন এত সুন্দর তোমার পা? পূর্ণতা ভারী কণ্ঠে জবাব দিল, সবার পাই সুন্দর। আমার চোখে এই পাজোরাই ভীষণ সুন্দর। পূর্ণতার লজ্জায় আর কোনো উত্তর দিল না। প্রভাত আরেকবার পূর্ণতার পায়ে চুম্বন এঁকে বলল, ভালোবাসা পরিয়ে দিলাম তোমার পায়ে। আমার চোখের সামনে না থাকলেও নূপুরের ধ্বনি শুনলে বুঝতে পারবো আশেপাশে আছো। শুধু এজন্যই নূপুর এনেছেন, না অন্য কারণও আছে? কি কারণ? তোমার প্রতি নিজেকে আরও আকৃষ্ট করার জন্য। নূপুর পরলে মেয়েদের পা অনেক সুন্দর দেখায়। নূপুর একটা অন্যতম সুন্দর অলংকার। নূপুরের রিনিঝিনি শব্দে নিজেকে আরও আকৃষ্ট করতে চাচ্ছি। পূর্ণতা কোনো সাড়াশব্দ করল না। মাঝে মাঝে কিছু কথার উত্তর নীরবতাই শ্রেয়। এত ভালোবাসা মিশ্রিত কথার বিপরীতে কোন ভালোবাসাময় বাক্য প্রয়োগ করবে পূর্ণতা সেটা জানে না। প্রভাত আবার বিছানায় এল। এবার সে পূর্ণতার উপর ঝুঁকে শুয়ে পড়ল। একটু হলেই পূর্ণতা প্রভাতের নিচে চাপা পড়বে। নির্লজ্জের মতো সে একদৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের পলক কোনোভাবেই পড়ছে না। পূর্ণতার ভীষণ লজ্জা করছে। সে মাথা কাত করে বলল, সরুন, আমার লজ্জা করছে। প্রভাত ফিসফিসিয়ে বলল, আমি না হয় নির্লজ্জ, আমার বউ তো আর নির্লজ্জ না। সে তো লজ্জা পাবেই। দেখুন, মজা না করে সরুন, আমার ভীষণ লজ্জা করছে। লজ্জা পাচ্ছ বলেই অন্যরকম সুন্দর লাগছে। এ যেন অন্যরকম সুন্দরীত্মা দেখছি আমি। আপনি সরবেন না কেন? তুমি এত সুন্দর কেন পূর্ণ? চোখ ফেরাতে পারছি না। হুররা, বুঝি এমনই সুন্দর। আপনি আমাকে নিয়ে সব সময় বাড়িয়ে বলেন কেন? আমার হৃদয়ে তোমার হৃদয়ে প্রতিস্থাপন করে দেখলে বুঝতে। আমার হৃদয় জানে পৃথিবীর সমস্ত সুন্দরের ঊর্ধ্বে তুমি। অপরূপা সুন্দরী তুমি। পূর্ণতা লজ্জায় চুপ রইল। ভালোলাগায় হৃদয়ে দুলিয়ে উঠল। প্রভাত পূর্ণতার কপালে চুমু দিয়ে বলল, তুমি সত্যিই আমার জীবনের পূর্ণতা। যে আমার জীবনে না এলে সবই অপূর্ণ থেকে যেত। আমি জানি তুমি এ বাড়ি অপছন্দ করো। শাহজাহানের মতো তাজমহল গড়তে পারব না। তবে প্রভাত ও একটা তাজমহল তোমার জন্য গড়বে। সেই তাজমহলের মহারানী হবে তুমি। সেখানে একটা রাজকীয় চেয়ার বানাবো। তুমি সেখানে বসে রাজ্য চালাবে। তোমার ছেলে মেয়েদের নিয়ে সেই মহলে তোমার বসবাস হবে। তোমার পরনে থাকবে রানীদের শাড়ি, গাভর্তি গহনা। তুমি চেয়ারে বসে সবাইকে হুকুম করবে, সবাই তোমার সেই হুকুম মেনে চলবে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রানীকে দেখব। হ্যাঁ, আমার রানীর সেবাযত্নের জন্য দাস দাসী লাগবে না। আমি তার সর্বদা সেবাযত্ন করব। আর আদর করে ডাকব আমার রানী। আমার অপূর্ণ জীবনের পূর্ণতা।
পূর্ণতা নিমিষেই চোখের সামনে কল্পনা করল কোনো এক রাজকীয় চেয়ারে সে রানীর মতো বসে আছে। পূর্ণতার ভাবনার ছেদ না কাটতেই প্রভাতের নেশাতুর চোখের নেশা আরও বাড়ল। সে ওষ্ঠ নামাল পূর্ণতার ঘাড়ে। মুহূর্তে পূর্ণতা কেঁপে উঠল। কম্পিত ঠোঁটে পূর্ণতা কিছু বলতে যাবে তখনই প্রভাত পূর্ণতার ওষ্ঠে আরেক জোড়া ওষ্ঠ নেমে এল। প্রভাতের এমন আচরণ পূর্ণতাকে বিন্দুমাত্র ভাবাল না। বিরক্তও করল। শুধু ভারী কণ্ঠে বলল, সরুন। আর কিছু বলতে যাবে তখনই প্রভাত দুই ঠোঁটে আঙুল চেপে ধরে নিষেধ করল। প্রভাত এই মুহূর্তে পূর্ণতার থেকে কিছু শুনতে চাইল না। আবেদনময়ী কণ্ঠে বলল, পূর্ণ, গিভ মি টিট হাগ প্লিজ। এমন আবেদনময়ী কণ্ঠ কোনো পুরুষেরও হয়। পূর্ণতা যে প্রভাতকে ভালোবাসে তা শুধু মুখে প্রকাশের অপেক্ষা। মুখে প্রকাশ ছাড়াই তার বাহ্যিক সমস্ত আচরণে তা প্রকাশ পেয়ে যায়। এই প্রভাতের আকুল আবেদন এখন ফেলতে পারল না। অনায়াসে প্রভাতকে শক্তভাবে জড়িয়ে ধরল। দুজনের মাঝে প্রবল উষ্ণতা ছড়িয়ে পড়ল আগ্নেয়গিরির ন্যায়। দুটি হৃদয়ে যেন মিলিত হল। দুটি হৃদয়ের খুব কাছাকাছি চলে এল। যখন হৃদয় কাছাকাছি চলে আসে তখন শরীরও কাছাকাছি চলে আসে। দুটি ভালোবাসার মানুষ মিলিত হল নতুন এক ভালোবাসায়। উত্তপ্ত দুপুর একাকী সাক্ষী হয়ে রইল সেই মধুর মুহূর্তের। দুপুর গড়িয়ে রাত হল। বাড়িতে বিয়ের আনন্দ লেগেছে। জোমেলা, ওয়াজেদ চৌধুরী আর ওয়াসেল চৌধুরীর মুখ ভারী। তারা এ বিয়েতে রাজি নয়। ওয়াসেল চৌধুরী গভীর চিন্তায় মগ্ন আছে। কেন যেন আতঙ্কিত সে। কিন্তু কেন তা বোঝা যাচ্ছে না। প্রভাত বাড়ির সবাইকে নিয়ে শপিংয়ে গিয়েছে। সাথে পূজাও গিয়েছিল। বিয়ে উপলক্ষে পূজাকে অনেকগুলা ড্রেস কিনে দিয়েছে। বিয়ের সমস্ত শপিং শেষ। রাতে খাবার টেবিলে বসেছে সবাই। মেরি পুষ্পের প্লেটে মাছের বড় মাথা তুলে দিয়ে বলল, খাও মা, দুদিন পরে তো শ্বশুর বাড়িতে চলে যাবে। ওয়াজেদ চৌধুরী বলল, এখনই আর মাছ খাইও না ভাবি। যেখানে যাচ্ছে শুধু মাছই খেতে হবে। ওয়াসেল চৌধুরী বলল, প্রভাত, এখনো ভেবে দেখো। প্রভাত খেতে খেতে বলল, ভেবেছি। কি ভেবেছ? বউ নিয়ে হানিমুনে যাচ্ছি আমি। সেখানে গিয়ে কি করব সেসবই ভাবছি। ওয়াসেল চৌধুরী কেসে উঠল। খাবার টেবিলের সবাই লজ্জা পেল। ওয়াসেল চৌধুরী বলল, বাবার সাথে কি বলতে হয় জানো না? নির্লজ্জ কোথাকার। তুমিই বা কেমন বাপ? এতদিন বিয়ে করেছি, একদিন ও তো বললে না হানিমুন করে আয়। তুমি একাই তো 500, আর কি বলবো? তুমি পুষ্পের ব্যাপারে ভাবো। বেশি ভাবতে বললে আজ রাতেই রাজনকে ডেকে বিয়েটা পড়িয়ে দিব। ভালো হবে সেটা। ওয়াসেল চৌধুরী মেরিকে বলল, তোমার ছেলেকে বুঝাও মেরি। আপনি তো বুঝাচ্ছেন, মনে হচ্ছে সে কথা শুনবে। তাছাড়া পাত্র হিসাবে রাজনকে আমার পছন্দ। ওয়াজেদ চৌধুরী বলল, প্রভাত, তুমি ভেবে দেখো আরেকবার। প্রভাত ওয়াসেল চৌধুরীর দিকে তাকিয়ে বলল, নিজে তো মাশাল্লাহ হীরার টুকরা জামাই পেয়েছেন চাচা। এখন ভাতিজির জন্য কি তামার টুকরা চাচ্ছেন? ওয়াজেদ চৌধুরী আর কোনো কথা বাড়াল না। দুপুর থেকে পূর্ণতা লজ্জায় আর প্রভাতের দিকে তাকাচ্ছে না, কথা পর্যন্ত বলছে না। পূর্ণতার পায়ের উপর কারো পা পড়ল। পূর্ণতার পাশেই পূজা। পূর্ণতা পূজার দিকে তাকিয়ে বলল, সমস্যা কি পূজা? বারবার পা দিয়ে সুরসুরি দিচ্ছিস কেন? পূজা যেন আকাশ থেকে পড়ল। সে সাথে সাথে টেবিলের নিচে মাথা দিল। দেখল প্রভাতই পূর্ণতাকে সুরসুরি দিচ্ছে। পূজার চোখ মুখে হাসি। সে পূর্ণতার কানে কানে বলল, আমি না, প্রভাত দা করছে এ কাজ। পূর্ণ এবার প্রভাতের দিকে তাকাল। প্রভাত ডান চোখ টিপে দুষ্টুদের মতো হাসছে। ওয়াজেদ চৌধুরী খাওয়া শেষ করে উঠল। পূজাকে বলল, পূজা, আমার জন্য একটা চা দিয়ে যাস ঘুমোতে যাবার আগে। পূজা বলল, আচ্ছা জেঠু।
প্রভাত পূজার দিকে উদ্দেশ্য করে বলল, তুমি এ বাড়িতে উনার জন্য আসনি, চাচির জন্য এসেছ। চাচি ছাড়া আর কারো কাজে যাবা না। ওয়াজেদ চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, চাচা আপনার প্রয়োজন হলে পার্সোনাল কাজের মহিলা নিয়ে আসতে পারেন, সমস্যা নেই, কিন্তু ভুলেও পূজাকে ডাকবেন না, ও 2 মাসের জন্য এ বাড়িতে এসছে। প্রভাত খুব শক্তভাবে কথাটা বলল, কিন্তু পূজার মাথায় এলো না। 1 কাপ চায়ের জন্য কেন এমন বলছে প্রভাত। সবাই যে যার ঘরে শুয়ে পড়লে পূজার মনে হলো, 1 কাপ চা দিলে কি এমন ক্ষতি হবে, যাই দিয়ে আসি। পূজা ঘর ছেড়ে বের হল। ওয়াজেদ চৌধুরীর ঘরের সামনে এসে দরজায় নক করল। ভেতর থেকে ওয়াজেদ চৌধুরী বলল, কে? পূজা বলল, জ্যাঠা আমি। পূজার কণ্ঠ শুনে ওয়াজেদ বিছানা ছেড়ে উঠল। দরজায় এসে বলল, তুই? জ্যাঠা, চা দিব। ওয়াজেদ কুদৃষ্টি নিয়ে পূজার আপাদমস্তক তাকিয়ে দেখে বলল, এইভাবে মিষ্টি করে বললে চা না খেয়ে পারি। সহজ সরল পূজা সে ওয়াজেদ চৌধুরীকে বাবার নজরে দেখে ওয়াজেদের কুদৃষ্টি ধরতে পারেনি। এতটা ধূর্ত সে নয় যে কারো চোখের ভাষা বোঝার মতো ক্ষমতা তার হয়নি। মিষ্টি হেসে বলল, আমি আপনার মেয়ে না, এই জন্য পূর্ণতা দিদির মতো মিষ্টি দেখতে হয়েছি। একটু অপেক্ষা করুন, চা দিয়ে আসি চাচা। পূজা গুনগুন স্বরে গান করতে করতে কিচেনে প্রবেশ করল। নিচতলায় কিচেন। কিচেনের সাইডে বাগান আছে। পূজার কেমন যেন একটু গা ছমছম করে উঠল। গ্যাসে পানি গরম করতে দিয়ে কৃষ্ণকে কল করল। কৃষ্ণ ফোন রিসিভ করেই বলল, বউ বলো। পূজা খুব ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলল, কি করছো কৃষ্ণ? রাজন দার বিয়ের জোগাড় করছি। তুমি কি করো? ওয়াজেদ জ্যাঠার জন্য চা বানাতে এসছি। কেমন যেন একটু ভয় করছে, তাই তোমাকে ফোন করলাম। যার রক্তে অস্তিত্বে সব সময় আমি মিশে আছি তার ভয় কিসের? তুমি তো দূরে আছো। রাজন দাদার বিয়েটা হোক, এইবার আমার বউটাকে 7 পাকে ঘুরে জন্ম জন্মান্তরের মন্ত্র পড়ে আমার ঘরে নিয়ে আসব। শোনো, আমি কিন্তু তোমার নামে সিঁদুর পরি লুকিয়ে। আমার খুব শখ মাঝে সিঁথি কেটে লম্বা সিঁথি জুড়ে লাল টকটকে সিঁদুর পরব, কপালে বড় টিপ পরব, হাতে শাখা পরব, কোমরে বিছা পরব, পায়ে আলতা নূপুর পরব, আর সব সময় রঙিন শাড়ি পরব। বলো তো আমাকে কেমন লাগবে কৃষ্ণ? আর শোনো, আমি কিন্তু কোনোদিন তোমার কাছে পুরনো হব না। বুড়ো হয়ে যাব তবুও এভাবেই সেজে গুজে লাল শাড়ি পরে ঘুরব। সাদা শাড়ি, বাদামি শাড়ি ওসব আমি জীবনেও পরব না। কৃষ্ণ ভাবনায় ডুব দিল। তার চোখের সামনে পূজার অপরূপ রূপ ভেসে উঠল। ভয়ঙ্কর এক সুন্দরী মানবী যেন প্রাণ কেড়ে নিচ্ছে কৃষ্ণের। পূজা বলল, কৃষ্ণ রাখলাম, আমার চা হয়ে গিয়েছে। কৃষ্ণের ভাবনার ছেদ কাটল। সে বলল, চোখের সামনে রূপের কণা দেখলাম। পূজা একটু রেগে গিয়ে বলল, কোন মেয়েকে দেখলে? আমার পূজা ছাড়া আর কাকে দেখব? এত সাহস আছে আমার বউ? আচ্ছা রাখছি, সাবধানে থেকো। রাজন দাদার বিয়ে হয়ে গেলে তোমাকে ওখানে আর রাখব না আমি। তোমাকে অন্য কারো বাড়ি থাকতে হবে না। আমার কাছে খারাপ লাগে। এসছিলাম তো অল্প কয়েকদিনের জন্য, কিন্তু এখানে এসে আমি পুষ্পদি আর পূর্ণদির সাথে মিশে তাদের ছাড়া থাকতে পারি না। এজন্য জোর দিয়ে কিছু বলি না। পূজার চা করা শেষ হয়ে গেল। চা হয়ে গেলে সে আবার ওয়াজেদের রুমে গেল। ওয়াজেদের রুমের দরজা খোলা আছে। ওয়াজেদ বিছানায় বসে আছে। পূজা চা এগিয়ে দিতেই ওয়াজেদ চৌধুরী পূজার হাত থেকে চা নেওয়ার সময় পূজার আঙুল স্পর্শ করল। পূজা এই স্পর্শকে স্বাভাবিকভাবে নিল। হাসি মুখে জিজ্ঞেস করল, জ্যাঠা, চা কেমন হয়েছে? ওয়াজেদ পূজার দিকে তাকিয়ে বলল, তোমার মতো মিষ্টি। ওয়াজেদের কথা শুনে পূজা খুব খুশি হল। সে ভাবল চায়ের প্রশংসা করল বুঝি।
ওয়াজেদ পূজার হাত ধরে বিছানায় বসিয়ে বলল, বসো, দাঁড়িয়ে আছো কেন? পূজা বিছানায় বসল। বসে বলল, জ্যাঠা আপনি চা খান, আমি আসি। ওয়াজেদ চৌধুরী পূজার পিঠে হাত বুলোতে বুলোতে বলল, অনেক দিন পর কেউ আমাকে এক কাপ চা খাওয়ালো। পূজা ওয়াজেদের স্পর্শকে স্নেহের স্পর্শ ভাবছে। ওয়াজেদ চালাক মানুষ, সে বুঝতে দিচ্ছে না। পূজা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কেন জ্যাঠা? ওয়াজেদ চৌধুরী দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি দেখো না, এ বাড়িতে আমার আপন বলে কেউ নেই। আমার কথা ভাবার মতো কেউ নেই। আমাকে এক কাপ চা দেওয়া তো দূরে থাক, আমার বউ তাই আলাদা থাকে আমার থেকে। মেয়েও কথা বলে না। আমি অনেক নিঃস্ব পূজা। ভালোবাসার মতো কেউ নেই। পূজা ওয়াজেদের ব্যাপার স্যাপার কিছু বুঝল না। সে জিজ্ঞেস করল, কেন চাচা? ওয়াজেদ চৌধুরী দুঃখী কণ্ঠে বলল, তুমি কাউকে শেয়ার না করলে বলতে পারি। আমার সাথে যে এসব নিয়ে কথা হচ্ছে, এসব বিষয়ে কাউকে বলো না। এ বাড়ির কারো কাছে জিজ্ঞেস করতে যেও না কেন তারা আমার সাথে কথা বলে না। আচ্ছা জ্যাঠা। আমার বউয়ের সাথে আমার টুকটাক ঝামেলা চলে। আমাকে তেমন একটা পাত্তা দেয় না। ঘরোয়া ব্যাপার কাউকে বলা যায় না। মেয়েটা ওর মায়ের কথা ছাড়া শোনে না। আমার বউ সবার কান ভাঙিয়ে আমাকে খারাপ করে রেখেছে সবার সাথে। পূজার কেমন যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এসব কথা। এ বাড়ির সবাই তো ভালো। পূজা কিছু বুঝে ওঠার আগে ওয়াজেদ বলল, বিশ্বাস হচ্ছে না। পূজা আমতা আমতা করে বলল, না মানে। ওয়াজেদ বিভিন্ন বাহানায় পূজাকে তার ঘরে আটকে রাখার চেষ্টা করল। বিভিন্ন সুখ দুঃখের গল্প শোনাতে লাগল। ওয়াজেদের উদ্দেশ্য খারাপ। পূজাকে দেখে তার ভেতরের খারাপ উদ্দেশ্য তাকে খুঁচিয়ে যাচ্ছে। যে কোনো সময়ে খপ করে ধরবে। এমন সময় জাহানের গলার আওয়াজ শোনা গেল। জাহান খুব উত্তেজিত কণ্ঠে ডাকল পূজার নাম ধরে। জাহানের কণ্ঠ শুনে পূজা দ্রুত ওয়াজেদ চৌধুরীর ঘর ছেড়ে বের হল। ঘর থেকে বের হতেই দেখল জাহান দাঁড়িয়ে আছে। পূজা বের হতেই জাহান পূজার হাত খপ করে ধরে জাহানের রুমে নিয়ে গেল। পূজা এসবের কিছুই বুঝল না। জাহান বলল, তুমি এত রাতে ওই লোকটার ঘরে কি করছিলে পূজা? জ্যাঠাকে চা দিচ্ছিলাম। জাহান পূজার মায়াভরা মুখের দিকে তাকিয়ে বলল, তাকে চা দেওয়ার জন্য অনেক মানুষ আছে। তোমার দিতে হবে না। আমাকে যদি তোমার মায়ের মতো মেনে থাকো তাহলে ভুলেও ওই লোকটার আশেপাশে যেও না। পূজা কিছুই না বুঝে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা জেঠিমা। জাহান পূজার মাথায় হাত বুলিয়ে বলল, সারাদিন ছুটে বেড়াও, এখন একটু ঘুমাও মা। পূজা জাহানের পাশে ঘুমিয়ে পড়ল। পরের দিন দুপুর। পুষ্পকে পুষ্পের ন্যায় সুন্দর দেখাচ্ছে। তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে পুষ্পকে। পরনে হলুদ শাড়ি। ঘরোয়া আয়োজনে গায়ে হলুদ হচ্ছে। মেরি মেয়ের বিদায় হবে, সে দুঃখে কান্নার বিপরীতে কেন যেন আনন্দ পাচ্ছে। লাল টকটকে বেনারসি আর গা ভর্তি গহনা পরে কবুল বলার জন্য অধীর আগ্রহে বসে আছে পুষ্প। জীবনের এতগুলো বসন্ত পার হয়ে গিয়েছে, সে মন খুলে হাসেনি কখনো। এই প্রথমবার পুষ্প যেন মন খুলে হাসতে পারছে। তার হাসির একমাত্র কারণ রাজন। পুষ্পকে এত হাসি খুশি দেখে পূজা জিজ্ঞেস করল, পুষ্পদি বিয়ের দিন মানুষ কাঁদে, তুমি হাসছ কেন? পুষ্প লাজুক স্বরে বলল, কখন হাসতে দেখলি আমাকে? এই তুমি মনে মনে হাসছ, সে কি আমি টের পাচ্ছি না? পুষ্প আবার লাজুক হাসল। পূর্ণতা বলল, বিয়ে তো সবার ভাগ্যতেই থাকে, কিন্তু নিজের পছন্দের মানুষ ভাগ্য থাকে তো সৌভাগ্যবান বা সৌভাগ্যবতীদের। পূজা আবার ও খিলখিল করে হেসে জবাব দিল, নিজেকে এই জন্য সবসময় সৌভাগ্যবতী লাগে আমার। আমিও তাকে পেয়েছি প্রায়। এমন সময়ে রাজন চলে এল। বিয়েতে ওয়াসেল চৌধুরী রাজি নয়, তাই মানুষ দাওয়াত দেওয়া হয়নি।
তাই রাজন রাও ৪৫ জন মানুষ এসছে মাত্র। তবে প্রভাত মানুষ কম বলে আয়োজনের কোনো ত্রুটি রাখেনি। দ্রুতই রাজনদের খাওয়া দাওয়া শেষ হল। প্রভাত আগেই কাজী বলে রেখেছিল। বিয়েও দ্রুত পড়ানো হয়ে গেল। রাজনের কাছে সব কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। সত্যিই আজ থেকে তার পছন্দের মানুষ চিরদিনের জন্য তার হয়ে গিয়েছে। বিয়েতে কৃষ্ণও এসছে। কৃষ্ণ কালো মানুষ। তবুও পূজা ঘন ঘন বলছে, আজ তোমাকে একটু বেশি সুন্দর দেখাচ্ছে। কৃষ্ণ জানে তাকে অত সুন্দর দেখাচ্ছে না, কারণ সস কুচকুচে কালো দেখতে। কৃষ্ণের গায়ের রং অনেক কালো। সাদা পাঞ্জাবিতে গায়ের কালো রংটা যেন আরও কালো লাগছে। কৃষ্ণ একটু খুশি হয়ে বলল, সত্যি ভালো লাগছে। আরে একদম নায়ক লাগছে। সুপার হিরো তুমি। আমি জানি আমাকে খুশি করতেই এসব বলছো। আসলে কালো মানুষকে কোনো পোশাকেই ভালো দেখায় না। এইদিকে আমার ইচ্ছা করে আমাকে যেন তোমার চোখে এই পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ লাগে। কৃষ্ণ একদম মন খারাপ করে কথাটা বলল। পূজা মোলায়েম কণ্ঠে বলল, তাকাও আমার দিকে। কৃষ্ণ মলিন মুখে তাকালো পূজার দিক। পূজা অমায়িক এক হাসি দিয়ে বলল, যদি তোমাকে দেখাতে পারতাম কৃষ্ণ আমার অনুভূতি কত গভীর তোমার জন্য তুমি বুঝতে। আমার চোখে যদি দেখতে পেতে তোমাকে তাহলে আর কোনোদিন গায়ের রং নিয়ে আফসোস হত না তোমার। আমার চোখে তুমি শ্রেষ্ঠ পুরুষ। কৃষ্ণ আনন্দে আত্মহারা। পূজার মতো এত সুন্দর মেয়েটা কোনোদিন তাকে ভালোবাসায় কার্পণ্যতা করেনি। কৃষ্ণ ঠোঁট চেপে হাসতে হাসতে বলল, একটা স্বর্ণের চেইন বানাতে দিয়েছি তোমার জন্য। দাদার বিয়েটা হলেই দাদার থেকে আর ৫০,০০০ টাকা ধার নিব আমাদের বিয়েতে খরচের জন্য। স্বর্ণ বানাতে দিয়েছ? এত টাকা কোথায় পেলে তুমি? ১ বছর আগে বানাতে দিয়েছি। প্রতি মাসে ৫,০০০ করে টাকা দিয়ে শোধ করেছি। এ মাসেই আনব। আর দাদার থেকে ধার নেওয়া টাকা কাজ করে করে শোধ করে দিব। কৃষ্ণ যে পূজার কথা ভেবে এত কিছু করেছে পূজার তা জানা ছিল না। পূজা জানে কৃষ্ণ তাকে ভালোবাসে, তাই বলে এত গভীর ভাবে। ওদের মতো হতো দরিদ্রদের ফ্যামিলিতে স্বর্ণ একটা বিলাসিতা ছাড়া কিচ্ছু না। এক বেলা মাছ না ধরলে পেটে খাবার যায় না ওদের। ছেঁড়া জামাকাপড় সেলাই জোড়াতালি দিয়ে বছর কাটিয়ে দিতে হয়। এক বেলা খাবার খেয়ে বেঁচে থাকার জন্য অনেক সংগ্রাম করতে হয় ওদের। এত সবের ভিড়ে ওদের দুজনের ভালোবাসা নিখুঁত। ছোটবেলা থেকে এক পাড়াতে বেড়ে ওঠা। দুজনই জানে তাদের জীবনে অনেক সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। পূজা জেনে বুঝেই কৃষ্ণ বর্ণের একজন হতো দরিদ্রকে ভালোবেসে পাগল পারা। ওদের ভালোবাসায় নামিদামি উপহার নেই। গাছের একটা জবা ফুল বিনিময়ের মাধ্যমেই ওদের ভালোবাসা শুরু হয়। ওই একটা জবাই যেন পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। নিজেকে সব সময় পরিপাটিভাবে উপস্থাপন করা লাগে না। কৃষ্ণ পূজার ঝরঝরে সিল্কি চুলের প্রেমে পড়েনি। ভেজে চিপচিপে বেনি করা চুল দেখতে দেখতে বড় হয়েছে। ভারী মেকআপে সাজসজ্জা করা মুখও কখনো দেখেনি। ছোটবেলায় কয়লা দিয়ে দাঁত মাজত, কলে এসে মুখ ধুয়ে গিয়ে পড়ত বসত। কৃষ্ণ এসে কল চেপে দিত। আহা, কি সুন্দর মিষ্টি মধুর তাদের পথচলা। মাঝে মাঝে কৃষ্ণকে দেখার জন্য চুলে বেনি করতে করতে, কখনো আবার চুলে চিরুনি করতে করতে বাড়ির সামনে এসেছে পূজা। এই নিখুঁত প্রেম ভালোবাসা কি কোনো শব্দে বর্ণনার মতো? কৃষ্ণের কথার জবাবে পূজা বলল, আমার একটা শখ, আমার সুখ, আমার গহনা সবটাই তুমি। শুধু তুমি আমার হয়ে থেকো কৃষ্ণ, আমার কিচ্ছু লাগবে না। কৃষ্ণ ঠোঁটে তৃপ্তির হাসি ছড়াছড়ি। ছোট্ট সাদা রঙের প্রাইভেট কারটি এগিয়ে এল। পুষ্পের বিদায়ের সময় ঘনিয়ে এসছে। বিদায়ের সময়ে তার বাবা এগিয়ে আসেনি। ডাকাডাকি করেও তার বাবাকে আনা যায়নি। মেরি একাই তার মেয়েকে শেষ বিদায় জানাল। মেরির চোখে এক ফোঁটাও পানি নেই। সে হাসছে।
কেমন যেন অদ্ভুত লাগছে তার হাসি। মেরি বোধহয় একমাত্র মা যে তার মেয়ের বিদায় হাসছে। পুষ্প মেরিকে জড়িয়ে ধরে রাখল কতক্ষণ। সে শব্দ করে কাঁদছে না, শুধু ফোঁপাচ্ছে। মেরি পুষ্পের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি সুখী হবে সোনা। এই অশান্তির নীড় থেকে মুক্তি পেলে তুমি। পুষ্প এবার কেঁদে উঠে বলল, আর কোনো সকালে তোমার মুখ দেখে ঘুম ভাঙবে না আম্মু। মেয়েদের জীবন এত কঠিন কেন আম্মু? যার মুখ দেখে এখন থেকে ঘুম ভাঙবে তুমি তার অর্ধাঙ্গিনী সোনা। জীবনে যা কিছু হয়ে যাক, যত কষ্টই হোক, স্বামীর হাত কখনো ছাড়বে না। স্বামী হল মেয়েদের একমাত্র আপন ঠিকানা, জন্ম জন্মান্তরের বাঁধন। রাজনের হাতে পুষ্পকে তুলে দিল মেরি আর প্রান্তিক। রাজনের হাতে পুষ্পকে তুলে দিয়ে বলল, একজন মা অনেক নরম হয় রাজন। আমি জানি আমার মেয়েকে তুমি ভালো রাখবা। একজন মা তখনই ভয়ঙ্কর হয়ে ওঠে যখন তার সন্তান খারাপ থাকে। আমার মেয়েকে সুখ দিও রাজন। রাজন মেরিকে সালাম করে বেরিয়ে পড়ল। তখন সন্ধ্যা। মেরির মন খারাপ, তবুও সে স্বাভাবিক আছে। মা হিসাবে অনেক ভেঙে পড়ার কথা ছিল, কিন্তু ভেঙে পড়েনি। জাহান মেরির ঘরে মেরির পাশে বসে আছে, মেরিকে বুঝাচ্ছে। মেরি হেসে জবাব দিচ্ছে। এমন সময়ে জাহান বলল, আপনি এত শান্ত কিভাবে আছেন আপা? একটুও কষ্ট হচ্ছে না? মেরি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, কিছু মানুষ কষ্টকে সঙ্গী হিসাবে গ্রহণ করেই নেয়। তা না পারলে বেঁচে থাকা সহজ হতো না রে। আপা এত কঠিন কথা বলেন, অনেক কিছুই বুঝি না আমি। তুই অনেক সরল জাহান, তোর জন্য কষ্ট হয় আমার। একবার যদি তোর জীবনের গল্প মুছে নতুন করে লিখতে পারতাম, তাহলে আমি আমার নয়, তোর জীবনের গল্পটাই লিখতাম। এ সময়ে প্রভাত মেরির ঘরে প্রবেশ করে। প্রান্তিককে দেখে মেরি বলে, বাবা কখন বের হবা? এখন আম্মু চাচি কি জানেন? জাহান বলল, কোন বিষয়ে? প্রভাত বলল, চাচি পূর্ণতাকে নিয়ে একটু ঘুরতে যেতে চাচ্ছি, কিন্তু আপনার অসুস্থ শরীর রেখে যেতে ইচ্ছে হচ্ছে না। জাহান হেসে বলল, কিচ্ছু হবে না বাবা, যাও তোমরা ঘুরে এসো। এ সময়ে পূর্ণতা প্রবেশ করল। জাহানকে জড়িয়ে ধরে বলল, আম্মু আমি যেতে যাচ্ছি না। প্লিজ উনাকে বলে দাও তোমাকে রেখে আমি যাব না। আমিই বলছি যাও। যাও, আমার কিছু হবে না। আম্মু আমার মন সায় দিচ্ছে না। কিন্তু আমার মন সায় দিচ্ছে। ঘুরতে গেলে অনেক কিছুই ভালো হবে। আমার কেন মনে হচ্ছে সব খারাপ হবে? কিচ্ছু খারাপ হবে না। আমাদের দোয়া আছে না? সারাদিন পর ওয়াসেল বাড়ি ফিরেছে। ভীষণ চিন্তিত দেখাচ্ছে তাকে। ওয়াসেলের সামনে দিয়ে পূর্ণতার হাত ধরে ব্যাগ গুছিয়ে বের হল। প্রভাতকে বের হতে দেখে ওয়াসেল বলল, কোথায় যাচ্ছ? বউ নিয়ে হানিমুনে যাচ্ছি। ওয়াসেল জানত তার ছেলে এমন কোনো উত্তরই দিবে। বিড়বিড় করে বলল, নির্লজ্জ, বেহায়া। সত্য কথা বলেছি, এতে নির্লজ্জের কি আছে? যাচ্ছটা কোথায়? আমার জীবনটা তছনছ করার জন্য তুমি একাই যথেষ্ট। হুট করে আমার মেয়েকে এক জেলের বাড়ি পাঠালে। প্রান্তিক ড্যামকেয়ার ভাবে বলল, হানিমুন পাচ্ছে প্রচুর। আপাতত হানিমুনের প্ল্যানে আছে। ফিরে এসে যেন সুখবর দিতে পারি, সেই দোয়া করো। ফিরে এসে বাকি কথা হবে। সন্ধ্যা থেকে ফাইকের বাড়িতে জেলেপাড়ার লোকজনের ভীষণ ভিড় আজ। সবাই মুখে মুখে জেনে গিয়েছে চৌধুরী বাড়ির মেয়েকে ফাইকের ছেলে বিয়ে করেছে। রাত 10টা বাজে, মানুষের ভিড় কমেনি। পুষ্পকে ঘিরে মানুষের যাতায়াত অনবরত চলছে। পুষ্পের চেহারা দেখেও প্রশংসার ছড়াছড়ি চারদিকে। ফাইক ভীষণ আনন্দিত পুষ্পকে নিজের ছেলের বউ হিসাবে পেয়ে। ফাইকের বউ একবারও পুষ্পর কাছে যায়নি। কোনোভাবেই পুষ্পকে ছেলের বউ হিসাবে মানতে পারছে না।
তার কাছে ওয়াসেল চৌধুরীর মেয়ে মানেই খারাপ। রাত 10টা পেরিয়ে ঘড়ির কাঁটা 11তে ছুঁই ছুঁই। ক্লান্তিতে ঘুম চলে এসছে পুষ্পের। কৃষ্ণ তাজা ফুল দিয়ে রাজনের বাসর ঘর সাজিয়েছে। বাসর ঘরে যাওয়ার আগে রাজন পুষ্পকে নিয়ে তার মায়ের ঘরে প্রবেশ করল। পাশাপাশি দুটো রুম তাদের। রাজন আর পুষ্পকে দেখে রাজনের মা মুখ আরও গম্ভীর করল। রাজন আস্তে পুষ্পকে বলল, মাকে সালাম করো। পুষ্প রাজনের মাকে সালাম করল। রাজনের মা সাথে সাথে বলল, থাক, অনেক রাত, ঘুমাও গিয়ে তোমরা। পুষ্প এ বাড়িতে নতুন। রাজনের মাকে আগে পড়ে দেখেনি, বুঝতে পারছে না কেমন হবে। তবে এটুকু রাজনের থেকে জানে সে রেগে আছে। পুষ্প মোলায়েম কণ্ঠ বলল, আম্মা খেয়েছেন? রাজনের মা গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ। রাজন মৃদু হেসে বলল, মা, তোমাকে মেয়ে এনে দিয়েছি। আমার মা পৃথিবীর বেস্ট মা। জানি আর রাগ করে থাকবে না। ফায়েক বলল, তোমরা ঘুমোতে যাও, অনেক রাত এখন। রাজন পুষ্পকে নিয়ে নিজের ঘরে প্রবেশ করল। ঘরের মাঝে পাঠকাঠির বেড়া দিয়ে রুম করা। একটা নিঃশ্বাস নিলেও অন্য রুম থেকে শোনা যায়। রাজনের মনে অনেক কথা জমে আছে, কিন্তু পাশের রুমে তার মা বাবা কিভাবে কি বলবে বুঝে উঠতে পারছে না। হা করলেই তারা শুনতে পাবে। পুষ্প বুঝতে পারছে না রাজন এমন চুপ করে দাঁড়িয়ে আছে কেন। পাশের রুমে ফায়েক বেশ বুদ্ধিমান। সে তার ওয়াইফকে ইশারা দিয়ে ঘরের বাইরে নিয়ে গেল। বাইরে গিয়ে বলল, নতুন বিয়ে হয়েছে, ওরা যা ইচ্ছা তাই বলুক, আমাদের ও ঘরে থাকার দরকার নেই। চলো নদীর পাড়ে বসে সুখ দুঃখের গল্প করি। ফায়েক আর ফায়েকের স্ত্রী সারাশব্দ না করে বাইরে চলে গেল। এইদিকে রাজন জানে না তার মা বাবা ঘরে নেই। পুষ্প কেবলই বলে উঠেছে, তুমি অমন রোবটের মতো দাঁড়িয়ে আছো কেন? কথাটি শোনামাত্র রাজন নিজের দুই ঠোঁটে আঙুল চেপে ধরে চুপ করতে বুঝাল। পুষ্প ভ্রু কুঁচকে তাকাল। রাজন দ্রুত পুষ্পকে কোলে তুলে তার মা বাবার ঘরের দিকে তাকিয়ে অন্য দিক দিয়ে নদীর দিকে গেল। পুষ্প ফিস ফিস করে বলল, কি করছো এসব তুমি? আর ঘর ছেড়ে বাহিরে এলে কেন বুঝলাম না। রাজন এদিক ওদিক তাকিয়ে পুষ্পের গালে চুমু দিয়ে বলল, অনেক সাধনার পরে হালাল চুমুটা দিতে পারলাম, আর কয়েকটা দিতে পারলে শান্তি পাব। পুষ্প লজ্জা পেয়ে বলল, তুমি নিচ্ছটা কোথায় আমাকে? এই অচেনা অজানা জায়গায় আমাকে খুন করবা নাকি? খুন তো আমি তোমার হাতে চাই। প্লিজ কিল মি। কথা বলতে বলতে দুজনে নদীর কিনারায় গেল। চাঁদনি রাত। চাঁদের সোনালি আলো নদীর পানিতে পড়েছে। নদী একদম শান্ত হয়ে আছে। দুই একটা কচুরিপানা ভেসে যাচ্ছে। শীতল বাতাস বইছে। পুষ্প বলল, কাহিনী কি বলতো? রাজন পুষ্পকে নিয়ে নদীর কিনারায় বসল। পুষ্পর মুখের দিকে নিষ্পলক তাকিয়ে থেকে বলল, এই বিশেষ রাতটি ঘুমিয়ে নষ্ট করতে চাই না পুষ্প। স্বপ্নের মতো তোমাকে পেয়েছি আমি। বড় সাধনার ফল তুমি আমার। রুমে থাকলেই তো পারতাম। পাশের রুমে মা বাবা আছেন, ঠিকভাবে প্রেম করতে পারতাম না। তাই খোলা জায়গা এসছ। হ্যাঁ, উন্মুক্ত আকাশের নিচে বহবান নদীর শীতল হাওয়া প্রেম করার মতো উপযুক্ত। পুষ্প এদিক সেদিক তাকিয়ে বলল, কিন্তু রাজন, আমার কেমন যেন ভয় করছে। তোমাদের বাড়ি, নদীর পার, সব ভুতুড়ে। এমন অদ্ভুত কেন জায়গাগুলো? আগে পড়ে এমন জায়গা আসনি তো, তাই এমন লাগছে। পুষ্প চুপ রইল। সে আশেপাশে তাকিয়ে দেখছে। রাজন পুষ্পকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে ধরে বলল, এখানে, এই পরিবেশে নিজেকে কিভাবে মানিয়ে নিবে তুমি? দুশ্চিন্তা হচ্ছে আমার। পুষ্প একটু জড়সড় হয়ে রাজনের বুকে মাথা গুজে বলল, আমি তোমার অর্ধাঙ্গী। যেখানে তুমি থাকবে সেখানেই আমার জন্য জান্নাত। পুষ্প, মা বাবাকে প্রেসার দিতে পারছি না এখনই আমি। এই নদী দেখতে পাচ্ছ?
এই নদী থেকে শীত রোদে রাতেশকালে মাছ ধরে বাবা মা আমাকে মানুষ করেছে। বাবা কখনো ভালো পোশাক পরেনি, ভালো খাবার খায়নি, শুধু পরিশ্রম করেছে আমাকে মানুষ করতে। মাও সেইম কাজ করেছে। এখন বলো পুষ্প, আমি সেই মা বাবাকে কিভাবে কষ্ট দিই? তুমি এসব কেন বলছো বলো তো? এই তোমার কষ্ট হবে ভেবে। জাস্ট 2টা মাস একটু মানিয়ে নেও। আমার মা বাবা পৃথিবীর বেস্ট মা বাবা। দেখবা রাগ পড়ে যাবে মায়ের। তোমাকে আমি শহরে নিয়ে যাব। একটা পুষ্পভিলা বানাবো বুঝলে। পুষ্প রাজনকে জড়িয়ে ধরে বলল, এত কিছু তো লাগবে না আমার। এমন নদীর কূল, খোলা আকাশই আমার পছন্দ। দূর থেকে ফাইকের স্ত্রী ফায়েককে বলল, শুনছো, মনে হচ্ছে ওপাশে কারা মাছ চুরি করছে। ফায়েক গলা উঁচিয়ে তাকিয়ে বলল, কই? ওই তো সামনেই। চলো তো দেখি। ফায়েক আর ফায়েকের স্ত্রী দুজনে এগিয়ে গেল। পুষ্প আর রাজন পা মেলে দুজন বসে আছে। রাজনের কাঁধে পুষ্পর মাথা। ফায়েকের স্ত্রী রাজনদের কাছাকাছি না এসে খানিকটা দূর থেকেই চেঁচিয়ে উঠল, কারা ওখানে? রাজন আর পুষ্প দ্রুত উঠে দাঁড়াল। উঠে দাঁড়িয়ে ঘুরে তাকাতেই মুখোমুখি হল তার মা বাবার। এইভাবে যে চারজন ঘর ছেড়ে বের হয়ে মুখোমুখি হবে তা কি ওরা জানত? চারজনই ভীষণ লজ্জা পেল। ফায়েকের স্ত্রী বলল, তোমরা এখানে কেন? ফায়েক দ্রুত বলল, পুষ্প মায়ের মনে হয় গরম লাগতাছে, এই জন্য নদীর হাওয়া খাইয়ে আইছে। রাজন বলল, জি বাবা। ফায়েক বলল, যাও ঘরে যাও, ঠান্ডা লেগে যাবে। রাজন পুষ্পকে নিয়ে ঘরে ফিরে এলো। ফায়েকের স্ত্রী বলল, ছেলে বৌমা কি মনে করব? আমরা এই গভীর রাইতে প্রেম করতে আইছি। তা ভাবুক। প্রেম তো দোষ না, তাই না রাজনের মা? পরের দিন ভোরে পুষ্পর ঘুম ভাঙল। রাজন ঘুমিয়ে আছে। পুষ্প একটা গোলাপি রঙের 3 পিস পরে বের হল। ফায়েকের স্ত্রী বারান্দার খাটে বসে আছে। পুষ্প বলল, আম্মা কি নাস্তা বানাবো কি দিয়ে? ফায়েকের স্ত্রী গরম চোখে তাকিয়ে বলল, এডা বড়লোকের বাড়ি না, এইখানে কেউ নাস্তা খায় না। সকালে ফেনা ভাত আর ভর্তা খায়। পুষ্প মিহি কণ্ঠে বলল, তাহলে কি ভাত রান্না করব? একটা ঝাড়ু পুষ্পের দিকে এগিয়ে দিয়ে বলল, আগে উঠান ঝাড়ু দেও। পুষ্প ঝাড়ু হাতে নিল। সে আগে পরে কখনো উঠান ঝাড়ু দেয়নি। দেওয়ার অভ্যাসও নেই। তাছাড়া কোমরে একটু ব্যথা আছে। সে অনেকক্ষণ যাবৎ ঝুঁকে ঝাড়ু দিতে পারবে না। তাও পুষ্প ঝাড়ু নিল। নিজের মতো করে চেষ্টা করছে। জীবনের প্রথম উঠান ঝাড়ু, তাই ঠিকভাবে পারছে না। আধা ঘন্টা ধরে উঠান ঝাড়ু দিয়েই যাচ্ছে। ফায়েকের স্ত্রী বলল, এক উঠান ঝাড়ু দিতে গিয়েই তো দিন পার হইয়া যাইব। বাকি কাজ কি পরশু করবা? এই জন্য কইছিলাম বড়লোকের বেটি দিয়া কাম নাই। পুষ্প ঘেমে একেবারে একাকার হয়ে গিয়েছে। হাঁপাচ্ছে। শাশুড়ির কাছে এসে বলল, আম্মা এইবার কি করব? চুলার ছাই খুলে থালা বাটি ছাই দিয়ে মাজতে হবে। পুষ্প বলল, এটা তো আমি পারি না আম্মা। না পারলে শিখতে হবে, তাও করতে হবে। পুষ্পর কেমন যেন কান্না পাচ্ছে। সম্পূর্ণ নতুন পরিবেশে একটুও নিজেকে খাপ খাওয়াতে পারছে না। গ্রামের বাড়িতে সকালে মাটির চুলার ছাই খুলে কালির হাঁড়ি কড়াই মেজে তবেই মানুষ রান্না করতে যায়। এ কাজগুলা বাড়ির বউরাই করে থাকে। শাশুড়ির হুকুম অনুযায়ী পুষ্পকে আজ এ কাজগুলো করতে হচ্ছে। এসব কাজের সাথে পরিচিত নয় সে। একটা কাজ ও ঠিকভাবে করতে পারছে না, ফলে তার শাশুড়ি খিটমিট করে কথা বলছে। গোত্রাতের এঁটো থালাবাটি পরিষ্কার করার জন্য গোছালো পুষ্প। এমন সময় পাড়ার একজন হিন্দু মহিলা এলো নতুন বউ দেখতে। মহিলাটি আসতেই রাজনের মা পুষ্পকে ডাকল। পুষ্প সামনে আসতেই পাড়ার মহিলাটি বলল,
এ কি নতুন বউ, এর পরনে শাড়ি নেই কেন? শাড়ি ছাড়া ঝি বউকে মানায় নাকি? ও রাজনের মা, এ কেমন ধারার বউ আনলে? রাজনের মা চোখ রাঙিয়ে বলল, যাও এখনই জামা খুলে শাড়ি পরে আসো। আর একদিনও এইসব জামাকাপড় পরবা না বলে দিলাম। পুষ্প মিহি কণ্ঠে মাথা নাড়িয়ে উত্তর দিল, আচ্ছা আম্মা। রাজন শুয়ে আছে। পাশেই টেবিল ফ্যানে শো শো শব্দ হচ্ছে। সদ্য বিবাহিত স্বামীর সামনে খোলামেলা পোশাক চেঞ্জ করতে অস্বস্তি হচ্ছে পুষ্পের। সে খাটের স্ট্যান্ডে একটি তোয়ালে মেলে দিল। তোয়ালের এপাশে দাঁড়িয়ে পোশাক চেঞ্জ করছে। ব্লাউজ আর পেটিকোট পরা শেষ হলে শাড়ি কোমরে গুজে কেবলই কুচি দিচ্ছে, তখনই রাজন তোয়ালে এক টানে সরিয়ে পুষ্পকে নিজের কাছে টেনে নিল। এক টানে পুষ্প গিয়ে পড়ল রাজনের বুকের উপর। পুষ্প দারুণ লজ্জা পেয়ে গেল। রাজন ঘুম ঘুম কণ্ঠে পুষ্পকে জড়িয়ে ধরে বলল, সাত সকালে বরকে ছেড়ে কোথায় গেছিলে? পুষ্প লজুক মুখে বলল, ছাড়ো, বাইরে আম্মা অপেক্ষা করছে। করুক, কিছুক্ষণ আমার কাছে থাকো। সারা রাতই তো ছিলাম। তাতে কি তোমার মোহ কেটে গিয়েছে? 24 ঘন্টা আমার তোমাকে লাগবে। বাইরে থেকে রাজনের মা বলল, ঘরে গিয়ে কি সিন্ধুকে আটকে গেলে নাকি? মায়ের কণ্ঠ শুনে রাজন পুষ্পকে ছেড়ে দিল। বীর বীর করে বলল, মা কি কিছুই বোঝে না? পুষ্প দ্রুত শাড়ির কুচি গুজে ঘর ছেড়ে বের হতে পা বাড়াল। তখনই রাজন পুষ্পের হাত টেনে ধরল। পুষ্পকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আমি বাবার সাথে কথা বলবো। মকে বুঝিয়ে বলার জন্য। তোমাকে এখান থেকে নিয়ে যাব আমি। পুষ্প হাসি খুশি মাখা মুখে বলল, মায়ের ভালোবাসা আদায় না করে আমি কোথাও যাচ্ছি না। তুমি একদম চিন্তা করো না। আমার ভালো লাগছে নতুন জায়গা। আমি তোমাকে চিনি পুষ্প। আমাকে বোঝাতে হবে না। পুষ্প শাড়ি পরে বাইরে গেল। রাজনের মা পুষ্পকে বলল, যাও হাঁড়ি কড়াই কলে নিয়ে মেজে চাল ধুয়ে দাও। পুষ্প হাঁড়ি আর কড়াই নিয়ে কলপারে গেল। মাটির হাঁড়িতে কালি। পুষ্পের হাত ভরে কালি ভরে গেল। কল চাপার মতো অভ্যাসও নেই তার। এত কঠিন পরিস্থিতিতে সে আগে পড়ে কখনো পড়েনি। কি করলে তাল সামলাতে পারছে না। শাড়ি সামলাতে গিয়ে কলের পিচ্ছিল শেওলায় পা পড়তেই স্লিপ করে পড়ে গেল। সাথে সাথে একটা চিৎকার দিল। পুষ্পের চিৎকারে রাজন এক লাফে ঘর ছেড়ে বের হয়ে এলো। পুষ্পকে আহত অবস্থায় দেখে রাজন সাথে সাথে পাজা কোলে তুলে নিয়ে মায়ের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, ও আমার স্ত্রী মা। ভালোবেসে বিয়ে করেছি। আমাকে বিয়ের বিনিময়ে ওর জীবনটা এমন অভিশপ্ত হয়ে উঠবে জানলে বিয়েটা করতাম। দূর থেকে আফসোস করতাম। তবুও নিজ হাতে ওকে অসুখী করার মতো কষ্টে দগ্ধ হতাম না। কক্সবাজারের খুব উন্নত একটা হোটেলে শুয়ে আছে পূর্ণতা আর প্রভাত। পুরা একটা হোটেল ভাড়া নিয়েছে প্রভাত, যেন শান্তিতে সময় কাটাতে পারে। প্রভাত খালি গায়ে, পূর্ণতার পরনে সাদা একটা নাইটি। হোটেলের সাদা বিছানার চাদর আর পূর্ণতার পরনের সাদা নাইটিতে মনে হচ্ছে এক টুকরো ভাসমান শুভ্র পেজা তুলোর উপর যেন আকাশ পরি ঘুমিয়ে আছে। পূর্ণতা ডান কাত হয়ে কনুই ভাঁজ করে শুয়ে আছে। প্রান্তিক ঘুম ভাঙতেই পূর্ণতাকে দেখে মুগ্ধ আখিযুগলে কনুই ভেঙে মুখে হাত ঠেকিয়ে পূর্ণতার দিকে চেয়ে আছে। কি অপূর্ব দেখাচ্ছে পূর্ণতাকে। ঘুমিয়ে থাকলে বোধহয় নারীদের সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যায়। প্রভাত টু শব্দটি পর্যন্ত করছে না। সে একাধারে তাকিয়ে আছে পূর্ণতার দিকে। দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে প্রভাত মোহবিষ্ট হল। তার ঠোঁট দুটো নেমে গেল পূর্ণতার কপালে। কিছু আদুরে স্পর্শতে ভরিয়ে তুলল পূর্ণতাকে। প্রভাতের স্পর্শে ঘুম ভাঙল পূর্ণতার। ঘুম থেকে উঠেই প্রিয় পুরুষের এমন আদুরে স্পর্শ পূর্ণতার প্রেমদায়ক অনুভূতি বাড়িয়ে দিল। উষ্ণতা ছড়াচ্ছে তার সর্বাঙ্গে। জীবনে প্রথম কোনো সকাল পূর্ণতা ঘুম থেকে উঠে নেশালো দুটি আখিতে প্রভাতের দিকে তাকাল।
প্রভাতের ডাকে কোনো ভনিতা ছাড়া সাড়া দিল। সে অনুভূতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে প্রভাতের গলা জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলল, কি হচ্ছে হুম? ঘুমুতে দিবেন না? কাল সারারাত ঘুমায়নি আমি। পূর্ণতার ঘুম ঘুম কণ্ঠ প্রভাতকে মাতাল করে তুলল। সে নেশাতুর চোখে তাকিয়ে রইল পূর্ণতার দিকে। কি বলবে বুঝে উঠতে পারছে না। এমন একটি সকালের জন্য সে কতদিন কতকাল অপেক্ষা করেছে তার ইয়ত্তা নেই। পূর্ণতা আবার ও ঘুমে জড়ানো কণ্ঠে বলল, কি চাই হুম, বলুন না। প্রভাত যেন কোথায় হারিয়ে গিয়েছিল। তার ভাবনার ছেদ কাটল পূর্ণতার কণ্ঠে। সে পূর্ণতার দুই গালে হাত রেখে প্রেমময় কণ্ঠে বলল, একটা জিনিস শুনতে চাই, বলবে? কি বলুন না। ভালোবাসো আমাকে? পূর্ণতার চোখের তারায় প্রভাতের চেহারা চিকচিক করছে। প্রভাতের জন্য গভীর প্রেম ধরা দিয়েছে। মুখটা একটু উঁচিয়ে প্রভাতের গলায় ঠোঁট ছুঁয়ে বলল, বাসি তো, অনেক ভালোবাসি। প্রভাত স্মিথ হাসল। আবেগে আপ্লুত সে। আরেকবার জানতে চাইল, কি বললে? আমি আপনাকে ভালোবাসি প্রভাত চৌধুরী। ভীষণ ভালোবাসি। বলেই প্রভাতকে জড়িয়ে ধরল আরও শক্তক্রে। প্রভাত ভালোবাসার আলিঙ্গনে পূর্ণতাকে জড়িয়ে ধরল। তার ঠোঁট জোড়া আনন্দে কাঁপছে। প্রভাত কম্পিত ঠোঁটে উচ্চারণ করল, স্বপ্নের মতো লাগছে সব। আমি স্বপ্নেও আপনার, কল্পনায়ও আপনার। আমি শুধু আপনার। প্রভাত খুব কাছে টেনে নিল পূর্ণতাকে। পূর্ণতা মিহি কণ্ঠে বলল, আজকের সকালটা আপনার সাথে দেখতে চাই। সাথে সাথে প্রভাত পূর্ণতাকে ছেড়ে দিল। পূর্ণতা রুমে ছেড়ে বেকনিতে এসে দাঁড়াল। সে প্রাণ খুলে সকালের শীতল হাওয়া নিচ্ছে। কি সুন্দর চারপাশটা। প্রভাত ও উঠে এল। সে খালি গায়ে এসে পেছনে থেকে পূর্ণতাকে জড়িয়ে ধরল। পূর্ণতার ঘাড়ে মুখ গুজে বলল, ধন্যবাদ বৌ। কেন? আজকের সকালটা এত স্নিগ্ধ, সুন্দর করে দেওয়ার জন্য। অসুন্দরও করতে জানি। কিভাবে? প্রভাত ভাই। প্রভাত হাসল। হেসে বলল, কাজিন বিয়ে করলে এই এক বিপদ। রাগ করেন নি আজ? না। কেন? আমাকে একবার ভালোবাসি বলেছ, আগামী এক যুগ সেই ভালোবাসার ঘরে থাকব আমি। সব অন্যায় মঞ্জুর। এত ভালোবাসেন কেন আমাকে বলুন তো। আমি জানি না পূর্ণ। এর কোনো উত্তর চেও না। খুঁজো না কোনো উত্তর। আমার কাছে কোনো উত্তর নেই। ইস, কি হলো? কেন আগে ভালোবাসলাম না আপনাকে? শুধু আফসোস হচ্ছে। জীবন থেকে কত মধুর মুহূর্ত হারিয়ে গেল। গত 2 যুগের প্রেম আমি তোমাকে পুষিয়ে দিব। বিনিময়ে আরও বোনাস দিব। কিচ্ছু লস নেই তোমার। আমার নাম পূর্ণতা ছিল, কিন্তু সবই অপূর্ণ ছিল। আজ যেন সত্যি পূর্ণ হলাম আমি। প্রভাত পূর্ণতার ঘাড়ে চুমু দিয়ে বলল, পূর্ণতা, আজ তোমাকে কিছু একটা দিতে ইচ্ছা হচ্ছে। প্লিজ কিছু চাও। একটা কিছু চাও। প্রথমত আপনাকে চাই। প্রভাত আরেকটি চুমু দিয়ে বলল, দ্বিতীয়ত দামি কিছু চাও। আপনার সন্তানের জননী হতে চাই। প্রভাত আরেকটি চুমু দিয়ে বলল, তৃতীয়ত কিছু চাও। আপনার সাথে বৃদ্ধ হতে চাই। প্রভাত আরেকটি চুমু দিয়ে বলল, এসবের বাইরে কিছু চাও, যা খুব দামি। আমার জীবনে যখন আপনি এসেছেন, আর যখন বুঝতে শিখেছি আপনাকে আমি ভালোবাসি, তখন থেকে আমার জীবনে আপনি আর আপনি ছাড়া দামি কিছু নেই। প্রভাত চৌধুরী। গোধূলি লগ্নে কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে পূর্ণতা। সূর্য প্রায় অস্তমিত হওয়ার পথে। পূর্ণতার পরনে লাল জর্জেট শাড়ি। আঁচল ছেড়ে দেওয়া। ঠোঁট লাল লিপস্টিক দেওয়া। সোনালি রঙের চুলগুলো খোপা করে রাখা। সে মুগ্ধ হয়ে সমুদ্রের বুকে ভাসমান সূর্য দেখছে। মাঝে মাঝে সমুদ্রের বিশাল বিশাল ঢেউ তার পা ছুঁয়ে দিচ্ছে। সে একবার আকাশ, একবার সমুদ্র, একবার সূর্য দেখছে।
জীবনে প্রথম কোনো সন্ধ্যা ফুরিয়ে যাবার জন্য আফসোস হচ্ছে তার। মনে হচ্ছে এই সময়টা এখানেই থমকে যাক। সে ডানে বামে তাকালো। প্রভাতকে খুঁজছে। চারদিক লোহিতবর্ণ ধারণ করেছে। কিছুটা দূরেই প্রভাত দাঁড়িয়ে আছে। ঘর্ণায়মান সন্ধ্যায় সে এক ভয়ঙ্কর সুন্দর পুরুষকে দেখে থমকে গেল। প্রভাতের আপাদমস্তক সে ভালোভাবে তাকিয়ে দেখল। থ্রিকোয়ার্টার প্যান্ট পরা, গায়ে সাদা গেঞ্জি, চোখে কালো চশমা, মুখে হালকা হালকা খোঁচা খোঁচা দাড়ি। কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। পূর্ণতার মুখে স্মিত হাসি। এমন পরিপূর্ণ সুদর্শন পুরুষ থেকে সে কেন এতদিন দূরে ছিল? সারা জীবন নাকি পুরুষের হৃদয় থমকে যায় সুন্দরী নারী দেখলে। আজ পূর্ণতার হৃদয় থমকে গেল প্রভাতকে দেখে। পুরুষ মানুষের এত সুন্দর হওয়ার কি প্রয়োজন? তার কি হঠাৎ চেহারা সুন্দর হল? কই এতদিন তো এত সুন্দর লাগেনি তাকে। পূর্ণতা ভাবনায় বিভোর। প্রভাত দূর থেকে চোখ রাখল পূর্ণতার চোখে। প্রভাত বুঝতে পারল পূর্ণতা তাকে দেখছে। তাও গভীর ভালোবাসার নজরে দেখছে। প্রভাত কথা শেষ করে নেশাতুর চোখে তাকাতে তাকাতে পূর্ণতার দিকে এগিয়ে গেল। পূর্ণতার কাছাকাছি গিয়ে তার চুলগুলো ছেড়ে দিল। খোলা চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এমন করে তাকিয়ে থাকলে সর্বনাশ হয়ে যাবে তো আমার। কথাটা পূর্ণতার হৃদয়ে কঠিন দোলা দিল। সে দুলোকপানে চেয়ে মনে মনে বলল, হে ধরণী, আমি তাকে ভালোবাসি। এই সমুদ্রের গভীরতার চেয়েও গভীর সে ভালোবাসার অনুভূতি। কিন্তু প্রকাশ করব কিভাবে? আমি তো প্রকাশ করতে পারছি না। কোন শব্দ প্রয়োগ করলে বোঝানো যাবে আমি তাকে ভালোবাসি? শুধু মুখে ভালোবাসি বললেই কি তা প্রকাশ হয়ে যাবে? পৃথিবী তোমার কাছে, বিশাল আকাশের কাছে, বিশাল সমুদ্রর কাছে আজ আমি প্রতিজ্ঞা করছি, আমি তার অর্ধাঙ্গী। তার অর্ধাঙ্গী রূপে পৃথিবীর যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমি তাকে কোনোদিন ছেড়ে যাব না। সারা পৃথিবী তার বিপক্ষে গেলেও আমি তার পাশে থাকব। এটাই হয়তো আমার ভালোবাসা প্রকাশের ধরন। প্রভাত পূর্ণতার ভাবুক দৃষ্টি দেখে বলল, কি ভাবছ? নিশ্চয়ই আমাকে নিয়ে কিছু। পূর্ণতা স্মিত হাসল। প্রভাত তার আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রাখল। দুজনে সমুদ্রের কিনারা দিয়ে হাঁটছে। মৃদু বাতাসে পূর্ণতার চুল উড়ছে। মাঝে মাঝে তা প্রভাতের মুখেও লাগছে। পূর্ণতা চুপ আছে। প্রভাত বলল, স্বীকার করতে লজ্জা পাচ্ছ? এই দেখো, আমার মনে সারাক্ষণ তুমি থাকো। ভাবনায় তুমি থাকো। স্বপ্নেও তুমি থাকো। এ কথা আমি গর্বের সাথে স্বীকার করতে পারি জান। পূর্ণতার আজ অদ্ভুত রকমের ভালো লাগছে। মনে আনন্দের প্রলয়। এত আনন্দের জন্য ও তার ভয় করছে। অতি আনন্দ নাকি জীবনে দুঃখ বয়ে আনে। পূর্ণতা আচমকাই ভয় প্রভাতের হাত শক্ত করে চেপে ধরল। ভয়ার্ত দুটো অসহায় চোখ নিয়ে প্রভাতের দিকে তাকাল। প্রভাত সেই চোখে চোখ রাখল। এর মানে আমি আছি তো। ভয় কিসের? পূর্ণতা ও খুব সহজে প্রভাতের চোখের ভাষা বুঝতে পারল। পূর্ণতা মায়াভরা দৃষ্টি নিয়ে প্রভাতের দিকে তাকিয়ে বলল, আমার খুব ভয় করছে চৌধুরী সাহেব। প্রভাত একটুও অবাক না হয়ে জিজ্ঞেস করল, কেন? এই এত সুখ সুখ অনুভব হচ্ছে। পৃথিবী সুন্দর লাগছে। চারদিক সুন্দর দেখাচ্ছে। বেঁচে থাকার প্রবল ইচ্ছা জেগে উঠেছে। এসবই আমার ভয়ের কারণ। আমার কপালে কি এত সুখ সইবে? বেশি হাসলে নাকি দুঃখ আসে কপালে? প্রভাত পূর্ণতার কাঁধের উপর দিয়ে হাত রাখল। পূর্ণতাকে নিজের সাথে মিশিয়ে ধরে বলল, ভয় পেও না, আমি আছি তো। তোমার সব দুঃখ আমি নিংড়ে নিব। আমার সব দুঃখ নিংড়ে আপনার সুখ আমাকে দিতে হবে না। আমি কি অত স্বার্থপর? আমি পৃথিবীর সব দুঃখ মেনে নিয়েও আপনাকে ভালোবাসতে চাই চৌধুরী সাহেব। এভাবে বলো না। ঘুম হারাম হয়ে যাবে। এত ভালোবাসার কথা শুনে এমনি চুমু চুমু পাচ্ছে আমার।
চলো রুমে। পূর্ণতা লজ্জা পেয়ে বলল, আপনি আর ভালো হলেন না। আমি ভালো হয়ে গেলে কোনোদিন আর সন্তানের মা ডাক শুনতে পাবা না, বুঝেছো? আমাকে ভালো হতে বলো না, উল্টো লস তোমারই। আবার পচা কথা বলতেছেন কেন? তোমার ভালো লাগছে না শুনতে? পূর্ণতা কিছু বলতে যাবে তখনই প্রভাত বলে উঠল, আমি জানি রোমান্টিক কথা সবারই ভালো লাগে, তাই উত্তর না দিলেও চলবে। পূর্ণতা লজ্জা পেল, অন্যদিকে তাকিয়ে বলল, আপনাকে কিছু বলা যায় না, শুধু ওইদিকে চলে যান। আমি তো তোমার দিকেই যেতে চাচ্ছি, তুমি আপত্তি করো শুধু। আপনার সাথে কথায় পারবো না। কিছুক্ষণ নীরবতা। দুজনে হেঁটে চলেছে। পূর্ণতা কয়েক সেকেন্ডের জন্য প্রভাতের দিকে তাকাল। সে স্মিত হেসে প্রশ্ন করল, আচ্ছা, হঠাৎ আপনি এত সুন্দর হয়ে গেলেন কিভাবে? আগে তো এত সুন্দর ছিলেন না। আগে তো এত সুন্দর দেখাতো না। কারণ এখন ভালোবাসো আমাকে। ভালোবাসার নজরে দেখো, তাই সুন্দর লাগে। ভালোবাসার নজর এমন নজর যেখানে কালো রং ও উজ্জ্বল লাগে। এমন সময়ে দুটো মেয়ে প্রভাতের দিকে তাকিয়ে রইল। অবশ্য প্রভাত তা খেয়াল করেনি, কিন্তু পূর্ণতা ঠিকই খেয়াল করেছে। সে আচমকাই প্রভাতকে প্রশ্ন করল, মেয়ে দুটো কি পরিচিত? প্রভাত আকাশ থেকে পড়ার ন্যায় অবস্থা। সে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, কোন মেয়ে? ওইয়ে আমাদের পেছনে পেছনে আসছে। আমি তো খেয়াল করিনি। দেখুন, এই সাইডের মেয়ে গুলাও আপনার দিকে তাকাচ্ছে। আমি তো তাকাচ্ছি না, কিন্তু ওরা তো তাকাচ্ছে। আমার রাগ হচ্ছে, মন খারাপ হচ্ছে। ওয়েট, ওদের বকা দিয়ে আসি। এত বড় সাহস! পূর্ণতার স্বামীর দিকে তাকাচ্ছে। না থাক। এর মাঝে প্রভাতের ফোন বেজে উঠল। পূর্ণতা সন্দিহান চোখে তাকিয়ে বলল, কে ফোন দিচ্ছে? প্রভাত ফোন কেটে পকেটে রেখে বলল, কেউ না। বারবার ফোন দিচ্ছে তো। দিলে দিক, আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়। প্রভাতের ফোন আবার বেজে উঠল। পূর্ণতা এইবার প্রভাতের থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে দেখল অজান্তার ফোন। পূর্ণতা অজান্তার নাম্বার দেখে ফোনটা প্রভাতের হাতে দিয়ে হাঁটা শুরু করল। প্রভাত বলল, শালার রোমাঞ্চ এর ষষ্ঠী মেরে দিল। আজই ফুলসজ্জা আমাদের। আজই বউ রাগ করল। প্রভাত কাকে যেন ফোন দিয়ে বলল, ভাই, ঘরটা সাজাতে যেন কার্পণ্যতা করবেন না। টাকা যা লাগে নিয়েন। জাহানের শরীর খারাপ বেড়েছে। সে কথা কেউ জানে না। জাহান কাউকে জানায়নি। এখন তার মনে বলছে মেয়েটা পাশে থাকলেই ভালো হতো। পূজা ফোন চাপতে চাপতে জাহানের ঘর ছেড়ে বের হল। এ বাড়ির বাগানেই কৃষ্ণ এসে অপেক্ষা করছে। পূজা গুন গুন গান গাইতে এগিয়ে যাচ্ছে। আর এমন সময়ই গহীন বাগানে ওয়াজেদের সাথে দেখা। পূজা লুকিয়ে লুকিয়ে কৃষ্ণের সাথে দেখা করতে আসছিল। হঠাৎ করে ওয়াজেদের সামনে পড়ায় তার বুক ধুক করে উঠল। আচমকা এক ভয় বুকের মাঝে উথালপাথাল করতে শুরু করল। চোখ মুখ চুপসে গিয়েছে পূজার। সে কি বলবে এখন ওয়াজেদকে? এমনি এসছে ঘুরতে এটা বলবে? তাহলে তো আর কৃষ্ণের সাথে দেখা হবে না। এইদিকে কৃষ্ণকে দেখার জন্য তার হৃদয়ে ছটফট করছে। সে কৃষ্ণকে না দেখে একটুও থাকতে পারে না। কেন যেন ইদানিং তার কৃষ্ণকে দেখার তৃষ্ণা কয়েক হাজার গুণ বেড়ে গিয়েছে। সারাক্ষণ বুকের মাঝে অদ্ভুত এক তৃষ্ণা জাগে। কৃষ্ণ ও ইদানিং পূজা ছাড়া থাকতে পারছে না। সে বারবার এ বাড়ির কাজ ছেড়ে দিতে বলছে। জাহান অসুস্থ। পূর্ণতা ফিরে এলেই সে এ বাড়ির কাজ ছেড়ে দিবে। তারপরই তার আর কৃষ্ণের বিয়ে। ওয়াজেদ পূজার কাঁধে হাত রাখল। মুহূর্তের মাঝে পূজার হৃদয়ে আত্মা কেঁপে উঠল। পূজাকে কেঁপে উঠতে দেখে ওয়াজেদ পূজার দিকে ঝুঁকে ফিসফিস করে বলে উঠল, এত রাতে বাগান দিয়ে ছুটতেছ কেন পূজা মামনি? আর এভাবে কেঁপে উঠলে কেন? জিন দেখেছ নাকি?
পূজা কোনো কথা না বলে ওয়াজেদের দিকে তাকালো। সে এখন কি উত্তর দিবে মাথায় আসছে না। ওয়াজেদ আবারও বলল, রাতবিরাইতে বাগান দিয়ে পরীর মতো ছুটাছুটি করলে তো জিন আসবেই মামনি। পূজা মিন মিন স্বরে বলল, মানে জ্যাঠা, তা যাচ্ছ কোথায় মামনি? পূজা আবারও মিন মিন স্বরে বলল, মানে জ্যাঠা, সত্য কথা বলো, না হলে কিন্তু তোমার মা বাবাকে ডাকব, বাড়ির সবাইকে ডাকব। সত্য বললে মাফ করে দিব। পূজা লজ্জা শরম ভয় ডর বিসর্জন দিয়ে দিল। ঠোঁটের আগায় চলে এসছে কৃষ্ণের নাম। সে ঠোঁট নাড়িয়ে বলল, আসলে জ্যাঠা, ভয় পেও না, সত্য বলো, আমি কিচ্ছু বলবো না। আমি একটা ছেলেকে ভালোবাসি জ্যাঠা। ও এসছে দেখা করতে। এভাবে রাতের বেলা ছেলে বন্ধুর কাছে যাওয়া ঠিক নয়। পুরুষ মানুষ যত বড় সাধুই হোক না কেন, মেয়ে মানুষ দেখলেই ওরা ভণ্ড হয়ে যায়। জ্যাঠা, ও আসলে অমন নয়। আমি তো তোমার জ্যাঠা হিসাবে এত রাতে একটি ছেলের হাতে তোমাকে ছেড়ে দিতে পারি না। আমি আগে ছেলেটির সাথে কথা বলবো। ছেলেটিকে ভালো মনে হলে তারপর না হয় বিয়ের ব্যবস্থা করে দিব। তখন রাতদিন জামাইয়ের সাথে কথা বলিও। জ্যাঠা, আপনি তাকে চিনবেন? ওয়াজেদ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কে সে? রাজন দাদার সাথে যে ছেলেটা থাকে। ওর নামই কৃষ্ণ। তবুও আমি কথা বলতে চাই। একটু যাচাই করা প্রয়োজন আছে। তাহলে চলুন আমার সাথে। তুমি ছেলেটাকে ফোন দিয়ে এখানে ডেকে আনো। এখানে আনব? এখানে দাঁড়িয়ে কথা বলা খারাপ দেখাবে। ওইয়ে সাদা বিল্ডিং, ওটা আমাদের গেস্ট হাউজ। আমাদের গেস্ট হাউজ। চলো ওখানে বসবো। ফোন দিয়ে বলো ছেলেটাকে। কিন্তু জ্যাঠা। কোনো কিন্তু নয়। তুমি চলো। পূজার সরল মন। সে ওয়াজেদকে বাবার নজরে দেখে। বাবারা সন্তানতুল্য মেয়েদের সাথে আর কি খারাপ করবে? পূজার মাথায় এত কিছু আসেনি। পূজা কৃষ্ণের নাম্বারে রিং করল, কিন্তু রিসিভ হলো না। পর 34 বার রিং হয়ে গেল, কিন্তু রিসিভ হলো না ফোন। ফোন দিতে দিতে পূজা ওয়াজেদের সাথে গেস্ট হাউজে ঢুকে গেল। গেস্ট হাউজে প্রবেশ করেই পূজার দুচোখ জুড়িয়ে গেল। এত সুন্দর করে সাজানো ঘর সে আগে কখনো দেখেনি। ওয়াজেদ পূজাকে নিয়ে পাশের রুমে গেল। কৃষ্ণ ফোন রিসিভ করছে না। পূজার কেমন অস্থির লাগছে। ওয়াজেদ বিছানায় বসল। বসে পূজার দিকে কুনজরে তাকাল। সহসা সেই চাহনি পূজার চোখে ধরা পড়ল। পূজার আত্মা কেঁপে উঠল। বুকের মাঝে দুরুম দুরুম শব্দ হচ্ছে। মন কেমন যেন কুগাইছে। প্রবল সন্দেহ হচ্ছে ওয়াজেদের চাহনি। পূজা তড়িঘড়ি করে ওয়াজেদকে বলল, জ্যাঠা আমি আসছি। ও ফোন তুলছে না। বলেই পূজা হাঁটা দিল। ওয়াজেদ দ্রুত বিছানা ছেড়ে উঠল। পূজার হাত ধরে টান দিয়ে বিছানায় ফেলে দিল। তখনই পূজার ফোন বেজে উঠল। কৃষ্ণের নাম্বার থেকে ফোন এসছে। পূজা ফোন রিসিভ করতে যাবে, তখনই ওয়াজেদ পূজার ফোন ফ্লোরে আছাড় মেরে ভেঙে ফেলল। পূজা ততক্ষণে বুঝে গিয়েছে ওয়াজেদের উদ্দেশ্য। পূজা ভয় কাঁপছে। সে ওয়াজেদের দুপা জড়িয়ে ধরে বলল, আমাকে ছেড়ে দেন জ্যাঠা। আমাকে বাইরে যেতে দেন। ওয়াজেদ কুৎসিত একটা হাসি দিয়ে পূজার দুই হাত ধরে উঠাল। পূজাকে বলল, তোর সব চাহিদা আমি পূর্ণ করব পূজা। তোর আর আমার মাঝে একটা সম্পর্ক হোক যা কেউ জানবে না। শুধু আমি যখন ডাকব তুই চলে আসবি। পূজা কাঁদতে কাঁদতে বলল, ছি ছি, এসব আপনি কি বলছেন জ্যাঠা? আপনি আমার বাবার মতো। এসব পাপী কথা কেন বলছেন? আমি জানি তুই আমার কথা শুনবি না। বলেই ওয়াজেদ পূজাকে বিছানায় ফেলে দিল। ছোট্ট বাচ্চা মেয়েটার সাথে পশুর মতো আচরণ শুরু করল। পূজা ছটফট করছে আর ওয়াজেদের কাছে অনুনয় বিনয় করছে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু ওয়াজেদ সে পশুর চেয়ে খারাপ। পূজা চিৎকার করছে বলে পূজার মুখ বেঁধে দিল।
হাত মুখ বেঁধে জানোয়ারের মতো ধর্ষণ শুরু করল। পূজা যন্ত্রণায় ছটফট করছে। মুখটা বাঁধা, কোনো কথা বলতে পারছে না। ওয়াজেদ একাধারে শারীরিক অত্যাচার শুরু করল। সমস্ত চোখ, মুখে, বুকে, পিঠে, নখের আঁচড়ে রক্তাক্ত করে ফেলল। যন্ত্রণায় পূজার প্রাণটা যেন বের হয়ে যাচ্ছে। সে এক মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যাচ্ছে। এত ভয়ানক যন্ত্রণা সে আগে পায়নি। ওয়াজেদ ঘণ্টাখানিক পূজার উপর অত্যাচার চালিয়ে ক্ষান্ত হল। পূজা আধমরা হয়ে পড়ে আছে। তার কিছুক্ষণ পরেই ওয়াজেদদের বিজনেস পার্টনার ঘরে প্রবেশ করে, যাকে ওয়াজেদ আর ওয়াসেল গুরু বলে ডাকে। ওয়াজেদ লোকটাকে দেখে বলল, গুরু যাবেন নাকি? লোকটা বিশ্রীভাবে হেসে দিয়ে পূজার কাছে গেল। আধমরা পূজা এই গুরু নামক লোকটাকে দেখে চমকাল। পূজা এই ভয়ানক যন্ত্রণার মাঝেও যেন আকাশ ভেঙে পড়ল। এই লোকটা পূজার চিরচেনা আপন কেউ। পূজা লোকটাকে দেখে দুই হাত জড়ো করে মাফ চাইল। মুখ বাঁধা, তাই মুখে কিছু উচ্চারণ করতে পারল না। হাত জোর করে ছেড়ে দেওয়ার জন্য বা তাকে বাঁচানোর জন্য অনুনয় করছে। কিন্তু কে শোনে কার কার কথা? সেও ওয়াজেদের মতো একই কাজ করল। বাচ্চা মেয়েটার উপর অমানবিক অত্যাচার চালাল। শারীরিক যন্ত্রণা সহ্য সীমার বাইরে চলে গেল। পূজা অজ্ঞান হয়ে গেল। লোকটার অত্যাচার শেষ হয়ে গেলে ওয়াজেদ বলল, গুরু, কি করব এটাকে? গুরু মদের বোতল হাতে নিয়ে বলল, মেরে ফেলো। কৃষ্ণ পূজাকে ফোনে না পেয়ে ঘণ্টা দুয়েক অপেক্ষা করল। 2 ঘণ্টা অপেক্ষার পর যখন পূজা এলো না, কৃষ্ণ চৌধুরী বাড়ির ভেতরে প্রবেশ করল। বাড়িতে প্রবেশ করতেই বাড়ির কেয়ারটেকার রৌফ এর সাথে দেখা। রৌফ এতদিনে কৃষ্ণকে চিনে গিয়েছে। পুলিশ বাবুর সাথের লোক রৌফ তা জানে। রৌফ কৃষ্ণকে বলল, কিছু কইবেন? জামাই বাবাও আইছে নাকি? হ্যাঁ, বাড়ির ভেতরে কেউ আছে। আমি একটু কথা বলতাম। হ, যান। কৃষ্ণ বাড়ির ভেতরে গিয়ে পূজার নাম ধরে ডাকতে শুরু করল। কৃষ্ণের কণ্ঠ শুনে মেরি দৌড়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো। মেরিকে খুব চিন্তিত দেখাচ্ছে। সে কৃষ্ণকে দেখেই বলল, বাবা, আমাকে একটু সাহায্য করবে? মেরিকে এমন চিন্তিত দেখে কৃষ্ণ বলল, কি হয়েছে আন্টি? বাবা, জাহানের অবস্থা ভালো নয়। এক্ষুনি হসপিটালে নিতে হবে। বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। জাহান যেন কেমন কেমন করছে। কৃষ্ণ বলল, হসপিটালে চলুন আন্টি। কিন্তু পূজাকে তো দেখছি না। পূজা আছে হয়তো কোথাও। জাহানের অবস্থা ভালো নয়। এখন পূজাকে খুঁজতে গেলে জাহানকে বাঁচাবো যাবে না। কৃষ্ণ আর কোনো কথা বাড়াল না। সে মেরির সাথে উপরে উঠল। জাহানকে কোলে তুলে গাড়িতে এনে শুইয়ে দিল। ড্রাইভার দ্রুত গাড়ি ছেড়ে দিল। মেরি আর কৃষ্ণ জাহানকে নিয়ে হসপিটালে চলল। গাড়িতেই জাহানের অবস্থা খুব খারাপ। জাহানের খিঁচুনি শুরু হয়েছে। মেরি দোয়া দুরুদ পড়ছে। মেরি বুঝতে পারছে জাহানের অন্তিম সময় ঘনিয়ে এসছে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে খুব জোরে, তবুও পথ ফুরাচ্ছে না। মেরি চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলল, জাহান, তুই এমন করছিস কেন? তোর না আমার জীবনের গল্প শোনার খুব ইচ্ছা? তোকে শুনতে হবে একজন অর্ধাঙ্গী কেন বিদ্রোহী হয়ে উঠল সে গল্প। একমাত্র তোর কাছে বলেই শান্তি পাব আমি। জাহানের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে খানিকটা আও আও করে বলল, আমার পূর্ণতা, আমার পূর্ণতা। মেরি জাহানের মুখে হাত রেখে বলল, পূর্ণতাকে আসতে বলছি। পূর্ণতা আসবে। জাহান চোখের পানি ছেড়ে বলল, আমার পূর্ণ সোনাকে দেখে রাখবেন আপা। আজ থেকে ও হয়তো এতিম হয়ে যাবে। আমার এতিম মেয়েটাকে দেখে রাখবেন। মেরি জাহানকে জড়িয়ে ধরে বলল, এসব আর বলিস না জাহান। তোর কিছু হবে না। জাহানের কথা আস্তে আস্তে এড়িয়ে গেল। নিঃশ্বাসে তীব্র কষ্ট হচ্ছে। আস্তে করে জাহান চোখ বন্ধ করে দিল। কৃষ্ণ বলল,
আন্টি একটু ঘুমোচ্ছে, এইবার সুস্থ হয়ে যাবে। মেরি চিৎকার দিয়ে কেঁদে উঠে বলল, এ ঘুম আর ভাঙবে না, চলবে। গল্প অর্ধাঙ্গিনী। লেখনীতে মৌসুমী আক্তার। পঞ্চম পর্ব।